আবুল ফ্যাশনের জন্য আমরা আর্টিকেল তৈরি করব, আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করব। একটা প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের বিস্তারিত বিবরণ সব কিছু নিয়ে যেটা হয় এটা হলো একটা প্রোডাক্ট ডেসক্রিপশন। আর মেজবানি মাংসের রান্না কি শিখুন, এটা কি আর্টিকেল। তাহলে মেজবানি মাংস রান্না শিখুন, এর একটা আর্টিকেল, কারণ এটা নন কমার্শিয়াল। আবার কি, এটা একটা প্রোডাক্ট ডেসক্রিপশন। তো আমরা অলরেডি লিখছি, এখন আমি আরেকটু ডিটেলস দেখাবো যে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন এবং আর্টিকেল কিভাবে লিখবো। তো দেখুন, আমি প্রথমে দেখাচ্ছি প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশনে প্রথমে দেখবে টাইটেল, এরপরে থাকবে ইমেজ, তারপরে থাকবে ডিটেলস, টাইটেল, ইমেজ, ডিটেলস, তারপর থাকবে কন্ট্রাস্ট, এরপরে থাকবে কিওয়ার্ডস। তাহলে প্রোডাক্ট ডেসক্রিপশনের মেন যে পার্টগুলো, 1 নম্বর হলো টাইটেল, 2 নম্বর হলো ইমেজ, 3 নম্বর ডিটেলস, 4 নম্বর কন্ট্যাক্ট, আর 5 নম্বর হলো কিওয়ার্ডস। তাহলে 1 নম্বর, 2, 3, 4, 5। তাহলে প্রোডাক্ট ডেসক্রিপশনের মেইন পার্ট হলো এই 5টা। এখন আমরা কিভাবে লিখবো? টাইটেল, প্রথমে যে প্রোডাক্টটা লিখবো সেই প্রোডাক্টের নাম। আমরা আগে বলেছিলাম, মানে প্রোডাক্টটা যদি হয় সুতির কাপড়, সুতির শার্ট, এটা হচ্ছে আমাদের কি প্রোডাক্ট। তাহলে আমরা শুধু সুতির শার্ট লাগবো না, আমরা প্রোডাক্টটাকে একটু একটু কি করবো, মডিফাই করবো। কিভাবে মডিফাই করবো? যেন আকর্ষণীয় করবো, অনেক বেশি আকর্ষণীয় করবো। সুতির শার্ট এটা খুব সাধারণ, একটা সাধারণ কথা, বাট আমরা এই জিনিসটাকে খুব আকর্ষণীয় করে উপস্থাপন করবো। ঠিক আছে? আমরা যদি বলি আরামদায়ক, বলা যায় না? 100%। হ্যাঁ, 100% সুতির শার্ট, 100% এর আগে দিতে পারি আরামদায়ক, সুন্দর ডিজাইনের, আরামদায়ক, টেকসই, সুন্দর ডিজাইনের সুতির শার্ট। তাহলে দেখেন, সুতির শার্ট বললাম, আমি তার আগে যদি লিখি আরামদায়ক, এইভাবে না লিখি আমি
মানে টাইটেলটা কিভাবে লিখবো? আমার প্রোডাক্ট হচ্ছে সুতির শার্ট। তাহলে সুতির শার্ট বলে জিনিসটা অতটা বেশি আকর্ষণীয় হয় না। আকর্ষণীয় করার জন্য আমি কয়েকটা শব্দ দিই। হচ্ছে আরামদায়ক, আরেকটা হচ্ছে টেকসই। আরামদায়ক, টেকসই, আরেকটা দিতে পারি সুন্দর ডিজাইনের। তাই না? আরামদায়ক, টেকসই, সুন্দর ডিজাইনের সুতির শার্ট। আচ্ছা, আরো কি দিতে পারে? তাহলে নর্মালি যদি সুতির শার্ট দেয় জিনিসটা বেশি হচ্ছে না, অ্যাট্রাকটিভ হচ্ছে না। যদি আমি বলি আরামদায়ক, টেকসই এবং সুন্দর ডিজাইনের সুতির শার্ট, তাই না? আরো দিতে পারি সাশ্রয়ী মূল্যে। সাশ্রয়ী মূল্যে, তাই না? আরো দিতে পারি কেবলমাত্র রুচিশীল। কি জন্য রুচিশীল? পুরুষ ও মহিলার জন্য। মহিলার তো না, কেবলমাত্র রুচিশীল ও ব্যক্তিত্ববান পুরুষের জন্য। রুচিশীল ও ব্যক্তিত্ববান পুরুষের জন্য, ঠিক আছে? অথবা কেবলমাত্র অভিজাত পুরুষের জন্য, ঠিক আছে? বিষয়গুলো হলো ইমোশনাল ওয়ার্ড। তাহলে দেখেন আমি এই হেডিং এর মধ্যে কি আনলাম? আরামদায়ক, টেকসই, সুন্দর ডিজাইন, এগুলো হলো সবগুলো প্রোডাক্টের গুণ, তাই না? এটা সুতির শার্ট, জাস্ট সুতির শার্টটাকে বলার জন্য, যাতে মানে যে কেউ যদি শুনে সুতির শার্ট, সে তত বেশি আগ্রহী হবে না। সে যদি শুনে আরামদায়ক, টেকসই, আবার সুন্দর ডিজাইনের সুতির শার্ট, তাহলে সে একটু আগ্রহী হবে। আবার কি সাশ্রয়ী মূল্যে, তাই না? কম দামে অথবা 50% ডিসকাউন্টে। আবার কাদের জন্য? যারা কেবলমাত্র রুচিশীল এবং যারা কেবলমাত্র ব্যক্তিত্ববান এবং যারা কেবলমাত্র অভিজাত পুরুষের জন্য। তাহলে কেবলমাত্র রুচিশীল, ব্যক্তিত্ববান, অভিজাত, এগুলো হলো ইমোশনাল, মানে কি ইমোশনাল ওয়ার্ড। তার মানে আমি যেটা মানে এই দোকানদারের যেটা বক্তব্য, আমার দোকানে শুধু তারাই ঢুকবেন যারা কি রুচিশীল, যারা ব্যক্তিত্ববান আর যারা অভিজাত। তার মানে ওই দোকানের সামনে এসে কেউ যদি দাঁড়ায়, না দাঁড়ায়, যদি না ঢুকে যদি চলে যায়, সে নিজের কাছে নিজে কি ইয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, দোকানদার যদি বলে যে আমি শুধুমাত্র ব্যক্তিত্ববানরা এখানে আসবে, শুধু অভিজাতরা এখানে আসবে, তার মানে অন্তত পক্ষে নিজেকে অভিজাত প্রমাণ করার জন্য হলো মানুষ এখানে ঢুকবে। তাহলে এটা নিয়ে মানুষের আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে না কমায় দিচ্ছে? আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে। তাহলে এটা হলো একটা ইমোশনাল ওয়ার্ড। এরকম আমরা আরো অনেকগুলো শব্দ অ্যাড করতে পারি। এখন আমরা অনেক লম্বা একটা টাইটেল দেখলাম, এখন এত লম্বা টাইটেল তো দেওয়া যাবে না। তাহলে আমরা মাঝখান থেকে অনেকগুলো ওয়ার্ড আমরা এলিমিনেট করে দেবো। সুবিধার জন্য একটা ওয়ার্ড কি জাস্ট 4-5টা ওয়ার্ড মিলে আমরা একটা ওয়ার্ড দেবো। এখন মনে করেন শীতকাল, তাহলে শীতকালে কি সুতির শার্ট তো চলবে না। এখন কি এমন কিছু বলতে হবে যেন সুতির শার্ট আমরা চালাতে পারি? কি বলা যায়? সুতির শার্টে চালাবো, যে কোনো ঋতুতে পরা যায়, সারা বছর ব্যবহার উপযোগী। তাহলে আমরা যখন কোনো একটা প্রোডাক্টের টাইটেল লিখবো, তখন সেই প্রোডাক্টের যতগুলো গুণ আছে সবগুলো গুণকে আমরা আলাদা আলাদা ভাবে লিখবো। এখানে কয়টা গুণ লিখলাম? 1টা, 2টা, 3টা, 4টা গুণ, তাই না? চারটা গুণ লিখলাম কেবলমাত্র অভিজাত পুরুষের জন্য। এটা কি? এটা হলো ইমোশনাল ওয়ার্ড, ঠিক আছে? তাহলে আমরা যখন একটা আইটেমের নাম লিখবো, সেই আইটেমের নামের সাথে গুণ, কতগুলো গুণ লিখবো, যে কয়টা গুণ আছে, এবং গুণের সাথে জুড়ে দেবো কি একটা ইমোশনাল ওয়ার্ড। ইমোশনাল ওয়ার্ডটা এটা হতে পারে যেমন কেবলমাত্র রুচিশীল পুরুষের জন্য, তারপরে জার্মান প্রযুক্তিতে তৈরি, তাই না? তারপরে স্টক সীমিত, ঠিক আছে? আগে আসলে আগে পাবে। তো এই ধরনের ওয়ার্ডগুলো হলো ইমোশনাল ওয়ার্ড। এগুলোর খুব একটা বেশি ভ্যালু নাই, কিন্তু শুনতে জিনিসটা ভালো লাগে অথবা মানুষকে আকৃষ্ট হয়। তারপর প্রথম 100 জনের জন্য এত % ছাড়, প্রথম 100 জনের জন্য 10% ছাড়। এরকম আরো অনেকগুলো শব্দ আমরা অ্যাড করতে পারি।
তাহলে যখন একটা টাইটেল লিখবো তখন আমরা আইটেমের নাম এক নম্বর আমরা লিখবো আইটেম নাম, এখানে দেখেন আইটেম নাম প্লাস 2-3টা গুণ, তাই না? আইটেমের নাম হচ্ছে সুধীর সাপ, এর সাথে যোগ হবে কি 2-3টা গুণ, এর সাথে যোগ হবে কি ইমোশন। তাহলে আইটেমের নাম প্লাস গুণ প্লাস ইমোশন, এই তিনটা মিলে কি একটা টাইটেল, তাহলে জিনিসটা অনেক বেশি আকর্ষণীয় হবে। আপনারা করেন ইমোশনটা কোথায় কাজে লাগে? বিশেষ করে লাক্সারিয়াস আইটেমগুলোতে ইমোশন কাজে লাগে বেশি। একটা হীরার নেকলেস বিক্রি করবেন, একটা ফ্রিজ বিক্রি করবেন, তাহলে ফ্রিজটা একটা দরকারি জিনিস, সেটা লাক্সারিয়াস জিনিস না, এটা হচ্ছে একটা দরকারি জিনিস। তাহলে এটার জন্য গুণটা অনেক বেশি কি ইম্পর্টেন্ট। এত বছরের ওয়ারেন্টি, এত বছরের গ্যারান্টি, আসল কপার কন্ডেন্সারের তৈরি, এটা সেটা, মানে গুণগুলোকে বেশি ফোকাস করতে হবে। এখানে ইমোশনাল কোনো ইয়া নেই, বেরো নেই। বাট ইমোশনাল মানে যেগুলা ইমোশনাল প্রোডাক্ট যেগুলো, যেমন জুয়েলারি ইমোশনাল প্রোডাক্ট, হীরা, সোনার নেকলেস। এখন একটা ডায়মন্ড আর একটা গ্লাস, একটা কাঁচ, এর কোনো পার্থক্য আছে? মানে আমরা দেখতে কোনো পার্থক্য আছে? এখন আমরা একটা মোবাইল ফোন যদি কিনি, সেটা দিয়ে আমরা কথা বলতে পারি। ডায়মন্ড তো অনেক বেশি দামি, আমরা কি সেটা দিয়ে কথা বলতে পারি? কোনো রকম কোনো কাজে আসে আমাদের? কোনো রকম কোনো কি বাস্তব কোনো কাজে এটা আসে না। এটা জাস্ট এটার পুরোটা যে ভ্যালু, একটা গোল্ড অথবা ডায়মন্ডের পুরো যে ভ্যালুটা, সেটা হচ্ছে পুরোপুরি ইমোশনাল ভ্যালু। কারণ ওটা আসলে আমাদের কোনো কাজেই লাগে না। একটা মানুষ যদি সারাদিন কোনো ডায়মন্ড না কিনে, তার জীবনটা কি খারাপ কাটবে? তার জীবনটা অনেক ভালো কাটবে না? তার মানে ওটার কোনো কারণ, ডায়মন্ড তো খাওয়া যায় না। খাবারের যদি একটা জিনিস কিনে, তাও তো একটা খাওয়া যায়, ডায়মন্ড তো খাওয়া যায় না, গোল্ড তো খাওয়া যায় না। তার মানে এই জিনিসগুলো পুরোটাই কি ইমোশনাল জিনিস। তো ইমোশনাল জিনিস বিক্রি করার সময় বেশি বেশি করে ইমোশন দিতে হবে। প্রয়োজনীয় জিনিস বিক্রি করার সময় বেশি বেশি করে মানে গুণ দিতে হবে। তাহলে আমাদের টাইটেল তৈরি করার সময় আমরা 3টে জিনিস লক্ষ্য রাখবো। একটা হচ্ছে আইটেমের নাম, এরপরে 2-3টা গুণ, এরপর হলে একটুখানি ইমোশন, বাস আমাদের টাইটেল তৈরি হয়ে গেল। ইমেজ, আমরা একটা প্রোডাক্টের ইমেজ দেবো 3টা, 4টা, 5টা, যে কটা ইমেজ আমরা দিতে পারি। একটা প্রোডাক্টের ইমেজ দেওয়ার সময় আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলবো। আমি একটা শার্ট বিক্রি করবো, তাহলে আমি শার্টের এই যে বললাম ডিজাইন, সুন্দর ডিজাইন, আমি শার্টের একটা কি ছবি তুলবো, যাতে যে ছবিটা বোঝা যাবে শার্টের ডিজাইনটা সুন্দর ডিজাইন। তারপর এটা আরামদায়ক, এমন একটা ছবি তুলবো যেন ছবিটাকে দেখে অনেক বেশি আরামদায়ক মনে হয়, অনেক বেশি সফট মনে হয় কাপড়টাকে। তারপর সুন্দর ডিজাইন, আরামদায়ক, হ্যাঁ, কম মূল্য তো ছবি দিয়ে মানে বোঝানো যাবে না। তারপর এই শার্টের আমরা কয়েকটা ছবি দেবো, একটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে তোলা ছবি, আর একটা ব্যাক সাইড থেকে তোলা ছবি। সাইডটা খুলে, শার্টটা খুলে এভাবে নিয়ে কি ফ্রন্ট থেকে একটা ছবি, পিছন থেকে একটা ছবি, ঠিক আছে। তারপরে সুতার একটা ছবি, মানে একদম শার্টটাকে দিয়ে আলোর বিপরীতে ধরে সুতার ছবি, সুতার বুননটা কেমন ঘন, মানে মানুষ প্রোডাক্টটা কেনার সময় যে যে বিষয়গুলো দেখবে, সেই বিষয়গুলো আমরা ছবি দিয়ে দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা ছবি দেবো 4-5টা। মানে একটা যদি গাড়ি বিক্রি করি, তাহলে গাড়িটা সামনে থেকে একটা ছবি, পিছন থেকে একটা ছবি, ভিতরে একটা ছবি, ড্রাইভিং সিটের একটা ছবি, তারপর বনেট খুলে বনেটের একটা ছবি, তাই না, ইঞ্জিনের ছবি। এভাবে আমরা বিভিন্ন কিছু ছবি দেবো, যাতে যে কেউ কিনবে এবং তার ডিসিশন মেক করার জন্য ইজি হয়। তাহলে আমরা ছবি দেবো 4-5টা, 4-5টা ফটো, এবং প্রত্যেকটা ফটোতে একটা ফোকাসিং পয়েন্ট থাকবে। ফোকাসিং পয়েন্টটা হলো প্রত্যেকটা ফটোতে একটা ফোকাসিং পয়েন্ট থাকবে। তার মানে কি, মানে একটা ছবি একটা কথা বলবে। যেমন আমি গাড়ির মানে বনেটটা করে ইঞ্জিনটা দেখাচ্ছি, তার মানে এটার মধ্যে কি, যদিও বা নিচে কোথাও লেখা নাই, কিন্তু এটার মানে মিনিংটা হলো যে দেখো ইঞ্জিনটা খুব ভালো, ঠিক আছে। তারপর গাড়ির ইন্টেরিয়র দেখাচ্ছি, যে দেখো গাড়ির ইন্টেরিয়র খুব সুন্দর, হ্যাঁ। শার্ট দেখাচ্ছি, শার্ট কলার দেখাচ্ছি, কলারের মানে সুন্দর ছবি নিচ্ছি, দেখাচ্ছি যে দেখো কলারটা অনেক সুন্দর, বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা ছবি কথা বলবে। আমরা যতগুলো ছবি এখানে যাবো, প্রত্যেকটা ছবির একটা বিশেষ অর্থ থাকবে। মানে প্রত্যেকটা ছবি নিয়ে আমরা কি স্পষ্টভাবে বুঝাবো যে আমার এই জিনিসটা এরকম, এই জিনিসটা এরকম। প্রত্যেকটা ছবি কথা বলবে।
ইমেজের পরে আছে আমরা ভিডিও দেব, আমরা অ্যানিমেশন দেব। তাহলে একটা প্রোডাক্টকে ডিসপ্লে করার জন্য আমরা ভিডিও দিয়ে করব, অ্যানিমেশন দেব, ছবি দেব। তাহলে প্রথমে একটা টাইটেল দেব, টাইটেলের নিচে 4-5টি ছবি প্লাস ভিডিও প্লাস অ্যানিমেশন। আমরা এগুলো দিয়ে ছবিটাকে প্রোডাক্টকে উপস্থাপন করব। কারণ প্রোডাক্ট ডেসক্রিপশনের ক্ষেত্রে প্রোডাক্টের ছবিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ছবি দেখে মানুষ আকৃষ্ট হবে, ছবি দেখে মানুষ ডিসিশন মেক করবে। তো সেই জন্য ছবি অনেক বেশি দিতে হবে, প্লাস ছবিগুলো হতে হবে অনেক ক্লিয়ার, সাথে ভিডিও দিতে হবে, অ্যানিমেশন দিতে হবে। আচ্ছা, এরপর হলো ডিটেলস। এখন আমরা প্রোডাক্টের ডিটেলস লিখব। প্রোডাক্টের ডিটেলস লেখার জন্য ডিটেলস আমরা লিখবো এইভাবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এভাবে নাম্বার দিয়ে লিখবো যে এই কাপড়খানা 100% সুতা দ্বারা তৈরি, এটা না বলে আমরা বলবো কি 100% কটন। ঠিক আছে? তারপরে এটার রং সহজে উঠবে না, এটা না বলে লিখতে পারি পাকা রং, তাই না? তারপরে এই কাপড়খানা জার্মানি হইতে আমদানি করা হয়েছে, তাই না? এটা আমরা সংক্ষেপে লিখতে পারি না? জার্মানি থেকে আমদানিকৃত। হ্যাঁ, রং আমদানিকৃত, জার্মানি থেকে আমদানিকৃত। তাহলে আমরা এইভাবে যা যা লিখবো আমরা কি অনেক লম্বা সেন্টেন্স না লিখে সংক্ষেপে লিখবো, কারণ মানুষ প্রোডাক্ট ডেসক্রিপশনের মেইন হলো ইমেজ। মানে ইমেজগুলো থাকবে বেশি কিন্তু লেখা থাকবে কম, এবং লেখা থাকবে সংক্ষেপিত এবং পয়েন্ট আকারে। আচ্ছা, ডিটেলস লিখলাম, লেখার পরে কন্টাক্ট এন্ড লিঙ্ক। কন্টাক্ট এবং লিঙ্ক কি? কোম্পানির কন্টাক্ট, কোম্পানির ফোন নাম্বার থাকবে। কন্টাক্ট বলতে দুইটা, একটা হচ্ছে ফোন প্লাস আরেকটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে সব কিছু থাকবে, ইমেল, ওদের ম্যাপ, ওদের অ্যাড্রেস, অনেক সব কিছু থাকবে। জাস্ট এটা থাকবে এরকম একটা হটলাইন থাকবে, প্রথমে ফোন নাম্বার থাকবে, তারপর থাকবে ওয়েবসাইট। কন্ট্যাক্ট হিসেবে আমরা সবসময় ইউজ করবো এই দুইটা। একটা কোম্পানির অনেকগুলো কন্ট্যাক্ট থাকতে পারে, ওদের মানে ফিজিক্যাল অ্যাড্রেস, তারপর ওদের ইমেল, তারপর হোয়াটসঅ্যাপ আইডি, ফেসবুক আইডি, হ্যাঁ অনেক কিছু থাকতে পারে। ইমেল একটা না, ইমেলে অনেকগুলো থাকতে পারে। তাহলে সকল ধরনের কন্ট্যাক্ট পাবে কোথায়? ওয়েবসাইটের ভিতরে ক্লিক করলে সে সবগুলো কন্ট্যাক্ট পাবে। আর আমরা একটা ফোন নাম্বার ভিজিবল করব আর ওয়েবসাইটটা ভিজিবল করব। কন্ট্যাক্ট হচ্ছে এটুকুই। এরপর লিঙ্ক কি? আমরা নিচে লিঙ্ক দিতে পারি যে এই প্রোডাক্টটি ক্রয় করার জন্য এখানে ক্লিক করুন, তাই না? আমরা যদি অনলাইনে বিক্রি করতে চাই, এই প্রোডাক্টটি কেনার জন্য ফোন করুন, অথবা নিচের এখানে ক্লিক করে আপনার অর্ডার প্রেস করুন। অনেকগুলো ই-কমার্স সাইটে আমরা দেখি না, এটা আপনি নিজেও করতে পারেন। এটা গুগল ড্রাইভের মাধ্যমে করা যায়। জাস্ট আপনাকে যে কেউ কি ওই বক্সের মধ্যে লিখবে, লেখার সাথে সাথে সে সেন্ড করলেই, যে সে বললো যে আমার এতটা অর্ডার অমুক জায়গা, আমার ঠিকানা অমুক, এটা লিখে সে করলো, ব্যাস আপনি এটা পেয়ে যাবেন। এটা গুগল ড্রাইভের মাধ্যমে খুব সহজে করা যায়। আপনি একটা ফর্ম তৈরি করে ওই কন্ট্যাক্ট লিঙ্কে ক্লিক করলে একটা ফর্ম ওপেন হবে, আপনার কয়টা দরকার, আপনি কোত্থেকে, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার এভাবে লিখে কাস্টমার এগুলো লিখে দেবে, লিখে দিয়ে সেন্ড করার পরে এটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো কাস্টমার যে অর্ডার করবে সে আপনাকে ফোন করে অর্ডার করতে পারে, অথবা সে আপনি একটা লিঙ্ক দেবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে অর্ডার করতে পারে। মনে করেন রাত 3টা, তখন বন্ধ, আপনার শোরুম বন্ধ, অথবা আপনার কাস্টমার কেয়ার তখন বন্ধ, তখন আপনাকে খুব সহজে কি করতে পারে, ওই লিঙ্কে ক্লিক করে করতে পারে, আপনাকে অর্ডার করতে পারে। মেল করতে হলে মেল করাটা একটু কঠিন, অনেকেই মেল করতে চায় না। মেল করাটা একটু কঠিন, তার চেয়ে লিঙ্ক দেওয়াটা কি খুব সহজ। আমরা অনেকগুলো সাইডে দেখি না, কন্টাক্ট আস এরকম ইনফরমেশন থাকে, জাস্ট একটা বক্স আছে, বক্সে আমরা কিছু একটা লিখে সেন্ড করলে কি চলে যায়, আমরা সেরকম করতে পারবো। তাহলে কি বুঝে গেল? কন্টাক্ট, কাস্টমার অর্ডার দেওয়ার জন্য আমরা ফোন নাম্বার দেবো, ওয়েবসাইট অ্যাড্রেস দেবো, এবং আমরা একটা লিঙ্ক দেবো যেখানে লিখে সে কি তার অর্ডারটা প্লেস করতে পারবে, অর্ডার লিখতে পারবে, বিস্তারিত সব কিছু লিখতে পারবে। এই রাশেদ ঠিক আছে তো? সাইদকে ফোন দাও, সাইদকে ফোন দাও, সাইদকে অফিসে চলে আসতে বলো, কালেকশন করে নাও।
আচ্ছা, তাহলে আমরা চারটা বুঝলাম, 5 নাম্বারটা হলো কিওয়ার্ডস। কিওয়ার্ডস জিনিসটা কি? কিওয়ার্ডস হলো যেটা লিখে সার্চ করলে গুগলে আসবে। এখন কিওয়ার্ডস কি? আমি আমি আমার আইটেমটা হলো সুতির কাপড়। দেখেন, আমার আইটেম নাম হলো সুতির শার্ট। এখন আমি কি লিখবো? ভালো মানের সুতির শার্ট। ঠিক আছে, তাহলে আমি যদি এই কিওয়ার্ডটা সেট করি ভালো মানের সুতির শার্ট, তাহলে কি হবে? আচ্ছা, ইংরেজিতে দিই, দাঁড়ান, ইংরেজিতে যদি আমি দিই, আচ্ছা আমি বাংলায় লিখলাম, মনে করেন সুতির শার্ট। কটন শার্ট। ঠিক আছে, তাহলে আমি কিওয়ার্ডটা যদি সেট করি কটন শার্ট, তাহলে কটন শার্ট লিখে সার্চ করলে আমারটা সহজে পাওয়া যাবে না, কারণ কয়েক লক্ষ কোম্পানি কটন শার্ট দিয়ে করে, তাই না? তাহলে আমি করলাম কি, কটন শার্ট, বেস্ট কোয়ালিটি কটন শার্ট। বেস্ট কোয়ালিটি কটন শার্ট ইন বাংলাদেশ। আমি চাই কেউ যদি এই শব্দটা লিখে সার্চ করে, এই সেন্টেন্সটা লিখে কেউ যদি সার্চ করে, তাহলে আমার প্রোডাক্ট ডেসক্রিপশনে সবার উপরে দেখাবে বেস্ট কোয়ালিটি কটন শার্ট ইন বাংলাদেশ। এটা বাংলাদেশের মধ্যে যারা আছে তারাও সার্চ করতে পারে, দেশের বাইরে যারা বড় বড় ইম্পোর্টার তারাও এটা লিখে সার্চ করতে পারে। আমি এটাকে কিওয়ার্ড হিসেবে চিন্তা করলাম। কিওয়ার্ডটা কি? বেস্ট কোয়ালিটি কটন শার্ট ইন বাংলাদেশ। ঠিক আছে, এবং আমি চাই এটা লিখে যদি গুগলে সার্চ করে, তাহলে আমার এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা গুগলে দেখাবে, কারণ আমি আমার এই ইয়াটা তাহলে আমি চাচ্ছি বেস্ট কোয়ালিটি কটন শার্ট ইন বাংলাদেশ লিখে যদি কেউ যদি সার্চ করে, তাহলে আমার এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা দেখাবে। এখন এটা দেখানোর দরকার কি? আমরা তো অলরেডি আমরা একটা ডেসক্রিপশন লিখবো, আমরা একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখলাম, লিখে আমরা সেটাকে ফেসবুকে দেবো, ইউটিউবে দেবো, ওয়েবসাইটে দেবো, অনেক জায়গায় দেবো, তাই না? কিন্তু ওইটা আমাদের দেখানোর দরকারটা কি? এখন আমরা যে ফেসবুক পেজে এটাকে দেবো, এই ফেসবুক পেজটা তো কয়জনে জানবে? অনেকে তো এটা সার্চ করে আসবে, অনেকে গুগলে সার্চ করে আসবে, তাই না? ভিজিটররা ম্যাক্সিমামই সার্চ করে আসবে গুগলে, তারা গুগলে সার্চ করবে। তো গুগলে সার্চ করে যদি আমার সরাসরি পোস্টটা পাই, অনেক ভালো হবে না? মানে আমাকে খুঁজে পাবার এটা বেশি হবে। যদি আমরা কিওয়ার্ড সেট করি, তাহলে সেই কিওয়ার্ড দিয়ে যদি গুগলে সার্চ করে, ফেসবুকে সার্চ করে, যেখানেই সার্চ করুক না কেন, আমাদের এটা পাওয়া যাবে। তাহলে আমরা কিওয়ার্ড সেট করলাম এটা, বেস্ট কোয়ালিটি কটন শার্ট ইন বাংলাদেশ, এটা আমরা কিওয়ার্ড সিলেক্ট করলাম। এখন এই বেস্ট কোয়ালিটি কটন শার্ট ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা আমরা সেট করব কোথায়? আমরা সেট করব টাইটেলে একবার। কিওয়ার্ড একটা, ইমেজের মধ্যে, ইমেজের নিচে, ইমেজের নামের নিচে আমরা কি কিওয়ার্ড সেট করব? প্রত্যেকটা ইমেজের নিচে আমরা কিওয়ার্ড সেট করব। ডিটেলসে কিওয়ার্ড আমরা দেবো একটা বা দুইটা, কন্ট্যাক্টে দেবো না। তাহলে আমরা টাইটেলে একবার কিওয়ার্ড, টাইটেলে একবার, ডিটেলসে দুইবার, ইমেজে একবার, প্রত্যেকটা ইমেজে একবার করে আমরা কিওয়ার্ডগুলো সেট করে দেবো। তাহলে সেক্ষেত্রে কিওয়ার্ড যদি আমি সেট করে দিই, তাহলে দেখেন কীভাবে হবে জিনিসটা। আমি যদি লিখি আরামদায়ক টেকসই সুতির শার্ট, তাহলে আমাদের বাংলা ইংরেজি মিলিয়ে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আরামদায়ক টেকসই সুতির শার্ট, কমা বেস্ট কোয়ালিটি কটন শার্ট ইন বাংলাদেশ। তাহলে কেউ যদি গুগলে সার্চ করে, ইংরেজিতে সার্চ করলে বেস্ট কোয়ালিটি কটন শার্ট ইন বাংলাদেশ আমাদেরটা দেখা যাবে। সাধারণত বাংলায় সার্চ করে না, ইংরেজিতে সার্চ করে। তাহলে ইংরেজিতে সার্চ করে আমাদেরকে পাবে,
আর নর্মালি কি, নর্মালি আমাদেরকে দেখবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিওয়ার্ড সেট করব, এবং কিওয়ার্ড সেট করলে ওরা কোথায় চলে যাচ্ছে কেন, একটু থাকো। ওকে ফোন করছো সাইদকে? ইয়া কোথায়, সাইদুল কোথায়? সাইদুল, সাইদুল তাহলে আমরা যে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো, এটার মধ্যে টাইটেলে কিওয়ার্ড একটা, ইমেজে কিওয়ার্ড একটা, ডিটেলসে কিওয়ার্ড দুইটা, মানে আমরা লেখার সাথে মিলে কিওয়ার্ডগুলোকে লিখবো, ঠিক আছে। আমরা ডিটেলসে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে আমরা প্রোডাক্টের গুণগুলো লিখলাম, এরপর নিচে ছোটো করে কি ওই লেখাটা লিখে দিলাম, তাই না? আমরা নিচে ছোটো করে এই লেখাটা লিখে দেবো, বেস্ট কোয়ালিটি কটন শার্ট ইন বাংলাদেশ। আমরা লিখে দিতে পারি উই প্রোভাইড দ্য বেস্ট কোয়ালিটি কটন শার্ট ইন বাংলাদেশ। তাহলে আমি যদি লিখি উই প্রোভাইড দ্য বেস্ট কোয়ালিটি কটন শার্ট ইন বাংলাদেশ, নিচে ছোটো করে, এটা একটা কমপ্লিট একটা মিনিংফুল সেন্টেন্স হচ্ছে না? মিনিংফুল সেন্টেন্সের মধ্যে আমাদের কিওয়ার্ডটা কি আসলো। তাহলে আমরা যে কোনো একটা প্রোডাক্ট ডেসক্রিপশন যদি লিখি, সেখানে অনিবার্যভাবে আমাদের কিওয়ার্ড দিতে হবে। যদি আমরা সেটা কোনো একটা প্রিন্ট করি, সেখানে কিওয়ার্ড লাগবে না। বাট যখন সেটা আমি নেটে দেবো, তখন আমাকে জিনিসটা এমনভাবে উপস্থাপন করতে হবে যেন গুগল সার্চে সেটা আসে। গুগল সার্চে যদি সেটা না আসে, তাহলে আমাকে অনেক বেশি মানুষ খুঁজে পাবে না, আমার লেখাটা অনেক গুরুত্বহীন হয়ে যাবে। শুধুমাত্র যেই সাইটে আমি দেবো সেই সাইটের মানুষরাই পাবে, অন্য কেউ পাবে না, ঠিক আছে। আর যদি আমরা কিওয়ার্ড যদি এখানে ইন করি, তাহলে গুগলে সার্চ করলে আমাদেরটাকে পাবে, ঠিক আছে। একটা জিনিস দেখেন, আমি গুগলে সার্চ করে দেখি, আমি বাংলাদেশ থেকে 3D চশমা কিনতে চাচ্ছি। 3D চশমা, 3D গ্লাস ইন বাংলাদেশ, ঠিক আছে। আমি 3D চশমা কিনতে চাচ্ছি। তাহলে দেখেন বিডি নিউজ থেকে আসলো, বিডি নিউজ 24, ক্লিক বিডি। এই যে ক্লিক বিডিতে দেখেন 3D গ্লাস, ক্লিক বিডি হলো একটা ওয়েবসাইট, এখানে 3D গ্লাস এটা আসছে। এটা একটা প্রোডাক্ট ডেসক্রিপশন, এবং প্রোডাক্ট ডেসক্রিপশনে চলে আসছে না কেন? কারণ এখানে টাইটেলে লেখা ছিল 3D গ্লাস। বাংলাদেশ বাইসেল.com, বাংলাদেশ বাইসেল.com, এটা একটা ওয়েবসাইট, একটা এখানে কি প্রোডাক্ট ডেসক্রিপশন যেটা চলে আসছে। এই যে দেখেন দারাজ.com, এটা একটা ই-কমার্স সাইট। ই-কমার্স সাইট একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখছে, সেটা আমরা গুগল সার্চে পাচ্ছি। তাহলে আমি যখন কোনো একটা প্রোডাক্ট আমার দরকার হবে, আমার 3D চশমা দরকার, এরকম চশমা দরকার, তাহলে আমি যখন খুঁজবো, আমি কি বিভিন্ন ই-কমার্স সাইটে গিয়ে খুঁজবো নাকি সরাসরি গুগলে খুঁজবো? সরাসরি গুগলে খুঁজবো। ম্যাক্সিমাম মানুষ সরাসরি গুগলে খুঁজবে। মনে করেন আমি ই-কমার্স সাইট চিনি কয়টা, 4-5টা ই-কমার্স সাইট চিনি। এখন ই-কমার্স সাইট, একটা ই-কমার্স সাইটে যাবো, খুঁজবো, নাই, আবার আরেকটাতে যাবো, নাই, আমার জন্য এটা কি অসুবিধা হবে? আমার জন্য সুবিধা হবে কি, যদি আমি সরাসরি গুগলে খুঁজি। এরকম ম্যাক্সিমাম সার্চ গুগলে হয়, গুগল থেকে সার্চ করে ম্যাক্সিমামে যাই। তাহলে এই যে আমরা দারাজের ওয়েবসাইটটা পাইলাম, এদেরটা পাইলাম, এগুলো আমরা কেন পাইলাম? কারণ ওদেরটা কি করা হয়েছে, এই যে 3D ক্লাস, এটা টাইটেলে লেখা ছিল। তো আমরা কি করবো, আমরা টাইটেলও লিখবো, ইমেজের নিচেও লিখবো, ডেসক্রিপশনও লিখবো, যত জায়গায় অপটিমাইজেশন করা যায় সব জায়গায় লিখবো, তাহলে আমাদেরটা আরো ভালোভাবে আসবে, ঠিক আছে। যেমন ক্লিক বিডি, এটা অনেকে চিনে, অনেকে চিনে না। দারাজ অনেকে চিনে, অনেকে চিনে না। কিন্তু গুগলে সার্চ করে যদি আসে, তাহলে ওই ওয়েবসাইটের সাথে তার পরিচয় থাক বা না থাক, সেটাকে চিনবে।
তাহলে এটাকে বুঝে গেল প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশনের কয়টা পার্ট? 5টা পার্ট। একটা হলো টাইটেল, ইমেজ, ডিটেলস, কন্টাক্ট অ্যান্ড লিঙ্ক, কিওয়ার্ড। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে প্রোডাক্ট ডেসক্রিপশন নিয়ে? এনি কোশ্চেন? আপওয়ার্কে স্যার শুধু প্রোডাক্ট ডেসক্রিপশনে তো জব পাওয়া যায় না, শুধু প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে শুধু প্রোডাক্ট ডেসক্রিপশন একটুকু যদি পারেন আপওয়াকে অনেক ভালো কাজ পাওয়া যাবে। শুধু আপওয়াকে না, আপনি যে কোনো মার্কেট প্লেসে আপনি কাজ পাবেন, বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে আপনি কাজ পাবেন শুধু প্রোডাক্ট ডেসক্রিপশন। শুধু প্রোডাক্ট ডেসক্রিপশন। মনে করেন একটা মানুষ, সে আগেও কোনো কিছু শিখে না, আগেও কোনো কিছু জানে না, পরেও কোনো কিছু জানবে না, সারা জীবনে শুধু একটাই জিনিসে শিখছে, শুধু কি? প্রোডাক্ট ডেসক্রিপশন। শুধু সারা জীবনে শুধু একটাই জিনিসে শিখছে, প্রোডাক্ট ডেসক্রিপশন। সে আর কোনো কিছু পারে না। এটা করে সে কি করতে পারবে? দেখেন, বাংলাদেশের যতগুলো ই কমার্স সাইট আছে, গত ক্লাসে দেখিয়েছিলাম কোন সাইটটা? আজকের ডেইলি। আজকে দিলে দারাজ বেশি নাম বলতেছে। আচ্ছা, দারাজ। মোবাইলে কিছু দারাজ। দেখেন আজকের ডেইল, যে ওদের প্রতিদিন প্রচুর পরিমাণে প্রোডাক্ট ওদের আপলোড হয়, ঠিক আছে? এখন ওদের অনেকজন আছে প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার। এবং দেখেন তাদের প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার যারা কাজ করতেছে, তাদের কাজগুলো পুরোপুরি হচ্ছে কিনা, ভালোভাবে তারা কাজগুলো হচ্ছে কিনা। ইন্ডিয়ান কটন ফুল স্লিভ জেন্টস হুডি, প্রোডাক্টের নাম হচ্ছে জেন্টস হুডি, তাই না? জেন্টস হুডি। এখানে ওরা কি করছে? ইন্ডিয়ান কটন ফুল স্লিভ। তার মানে আমরা ফুল স্লিভ, এটা একটা গুণ শীতকালের জন্য, এটা হচ্ছে শীতকালের কিওয়ার্ড, তাই না? শীতকালের কিওয়ার্ড কটন, এটা একটা ইন্ডিয়ান দিয়ে বুঝেছে একটা গুণ। আচ্ছা, কটন ফুল স্লিভ, তাই না? আমরা এটাকে ছাড়া আরো সুন্দরভাবে লিখতে পারি। আমরা আরামদায়ক শব্দটা লিখতে পারি না? ইন্ডিয়ান শব্দটা না লিখে আমরা কি আরামদায়ক লিখতে পারি? আরামদায়ক কটন ফুল স্লিভ জেন্টস হুডি। তারপর দেখেন এই হুডির শুধুমাত্র একটা ছবি, শুধুমাত্র ফ্রন্টের ছবি, ব্যাকের ছবিটা নেই। এখানে ব্যাকের ছবিটা দেওয়ার দরকার ছিল, ছবি দেওয়ার দরকার ছিল কয়েকটা, 4-5টা ছবি দিলে আরো ভালো হতো না? ফ্রন্টের একটা ছবি, ব্যাকের একটা ছবি, তারপর সাইডের একটা ছবি, পোশাকটা উল্টে বোতামগুলো খুলে এখানে একটা ছবি, তাই না? মানে ভিতরে ইয়াটা কি আছে, ভিতরে আস্তরটা কি আছে, হ্যাঁ। তারপর মানে অনেকভাবে এটাকে দেখানো যেত, বোতামগুলো খুব কাছ থেকে দেখানো যেত, হাতাগুলো খুব কাছ থেকে দেখানো যেত, তাহলে মানুষ জুম করার জন্য একটা প্লাগইন সেট করতে হয়। এই জিনিসটার জন্য ওয়েবসাইটে একটা প্লাগইন সেট করতে হয়। হ্যাঁ, ব্লগ সাইটে করা যাবে। আপনি জাস্ট একটা ওই ওয়েবসাইট তৈরি করার সময় আমি এই বিষয়গুলো দেখাবো। এটা আপনি গুগলে যদি সার্চ করেন, ইমেজ জুম প্লাগইন, এই যে ইমেজ জুম প্লাগইন ওয়ার্ডপ্রেস গুলো, আপনি অনেকগুলো প্লাগইন পাবেন। ওইটা মানে ইনস্টল করে নিলে ওয়েবসাইটে আপনি এইভাবে দেখাতে পারবেন। এগুলো আমি ওয়েবসাইট তৈরি করার সময় দেখাবো। ফেসবুকে আপাতত এইটা ইউজ করা যাবে না, ফেসবুকে এভাবে জুম করে দেখানো যাবে না। যখন আমরা ওয়েবসাইট তৈরি করে শিখবো তখন আমি এই জিনিসগুলো দেখাবো। আর এটা খুব বেশি ভাইটাল না, জুম করে দেখান বা না দেখানো খুব বেশি ভাইটাল না। এখানে ভাইটাল হলো টাইটেলটা, ছবিগুলো আর ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন লেখছে কীভাবে দেখেন, ফুল স্লিভ জেন্টস হুডি, ফেব্রিক 100% কটন, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। ফেব্রিকেশন 260 GSM, ML, XL, M চেস্ট, এটা সেট, স্টাইলিশ ডিজাইনের আরামদায়ক ফেব্রিক। এই যে আমরা একটা পাচ্ছি আরামদায়ক ফেব্রিক, স্টাইলিশ ডিজাইন, আধুনিকতার সাথে মানানসই, মোটামুটি ঠিক আছে না এগুলো? 1, 2, 3, তারপর কি 4। হ্যাঁ, বিদ্রোহ রঙের পূর্ণ ছবির কারণে কিংবা আলোর কারণে অথবা আপনার কম্পিউটারের কারণে তখন করতে পারেন। তার মানে যদি কোনো দোষ হয়ে থাকে সেটা আপনার দোষ, ওদের কোনো দোষ নেই।
ঠিক আছে? তারপর হচ্ছে কি ওদের কন্ট্যাক্ট, ঠিক আছে? তাহলে আমরা যেটা যেটা দেখতে পাচ্ছি এখানে কিছু অসম্পূর্ণতা আছে, ছবি অনেকগুলো দেওয়া দরকার ছিল, ছবি অনেকগুলো নেই। আপনি যদি জিনিসটা করতেন আপনি আরো ভালোভাবে জিনিসটা করতে পারতেন, ঠিক আছে? তারা যে ছবি স্যার বাড়তি দেয় নাই বা বেশি দেয় নাই, ওইটাও তো হয়তো পজিটিভ সাইড। ওটা ছবি বেশি দেয় নাই, এটা হয়তো একটা পজিটিভ সাইড আছে স্যার। হয়তো আছে। ব্যাকওয়ার্ড সাইড যদি নষ্ট থাকে বা কোনো কারণে ডিজাইনটা ভালো না, তখন তারা কিনে নেবে। সেটাই, সেটা হতে পারে। এখন সেটা তো ওদের জন্য ভালো, কাস্টমারের জন্য তো ভালো না। ওদের ব্যবসায়িক কাস্টমার policy। এটা থেকে সামনে থেকে হয়তো এখন কি মনে করছে যে এখন ভালো। কাস্টমারে তো ওখানে টাকা দেওয়ার টাকা রোগাতে যে ভাই এখানে ফেসবুকে ঢুকে বা খাবার কিনে ভালো হলে কি এখান থেকে কিনবো না। ওটা বলতেছিল কাজেই দিত। টাকা তো দেয় না আগে, টাকা তো আগে দেয় না, মাল দেওয়ার পরে টাকা দেবে। তো আমরা যে প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো আপনি দেখবেন যে ম্যাক্সিমামই কি এর ওদের প্রচুর লোক প্রয়োজন হয় এই কাজগুলো করার জন্য, এবং যেভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা হয় তার চেয়ে আরো অনেক ভালোভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা সম্ভব। তো এই যে এই সাইটটাতে এদের ডেইলি কয়েকশো প্রোডাক্ট ওদের আপলোড হয়, ডেইলি কয়েকশো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হয়। তো ওদের মিনিমাম 10-12 জন এমপ্লয়ি আছে, ফিক্সড এমপ্লয়ি শুধুমাত্র প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য, আপলোড করার জন্য। এটা একটা পার্মানেন্ট জব। আবার অনেকগুলো কোম্পানি আছে দেখেন তাদের কোনো প্রোডাক্ট ডেসক্রিপশনই থাকে না, তারা ই কমার্স করে অথচ কোনো প্রোডাক্ট ডেসক্রিপশন তাদের থাকে না। এই যেমন মেন্স ওয়্যার, উমেন্স ওয়্যার, যে মেন্স ওয়্যার একটা পাঞ্জাবি বিক্রি করবে, দেখেন পাঞ্জাবের কোনো ডেসক্রিপশন লেখা নেই। ইয়ে কত, এটা কত দেখছিল। পাঞ্জাবি স্টাইল হচ্ছে 1800 সামথিং, অ্যাভেলেবিলিটি ইন স্টক, সাইজ হতো। এখানে কোনো ডেসক্রিপশন লেখা আছে? নাই। পাবলিককে ইমপ্রেস করতে পারার মতো কোনো টাইটেলও নাই, কোনো ডেসক্রিপশনও নেই, কিছুই নেই। এখন এই পাঞ্জাবিটা দেখে এটা কি কোনো কোয়ালিটি বোঝা যাচ্ছে? এবং মানুষ এটা দেখে মানে নেওয়ার কনফিডেন্স পাবে না। যদি মানুষ অনেক সুন্দর একটা টাইটেল দেখে, সুন্দর একটা অনেকগুলো ডেসক্রিপশন দেখে, তখনই মানুষ একটা মানে কনফিডেন্স পায়। এখানে টোটাল কোনো কিছুই নেই। তো যার ফলে এই কোম্পানিতে যদি আপনি যান যে আমি তোমাদের প্রোডাক্টগুলোকে অনেক ভালোভাবে মানে এই প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারবো, মানুষ অনেক ভালোভাবে তোমার প্রোডাক্টটা কিনবে, অনেক বেশি পরিমাণে তোমরা সেল করতে পারবা, এবং অনেক কিছু দিয়ে আমরা কি এটা করতে পারি। তো এরকম শুধুমাত্র প্রোডাক্ট ডেসক্রিপশন শিখেই আপনি অনেক কোম্পানিতে অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। বাংলাদেশে যদি ই কমার্স সাইট দেখেন, এই যে daraz.com, এটা অনেক বেশি চলতেছে daraz.com, কিন্তু তাদের প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো দেখেন যেভাবে তারা লিখতেছে তাদের চেয়ে আরো অনেক ভালোভাবে লেখা সম্ভব। মোবাইল কিনছে ওদের থেকে স্যার। আমি মোবাইল কিনছি ওদের থেকে। দারাজ থেকে 19,000 টাকা ছিল বাজারে, ওদের থেকে কিনছি 14,000। আপনি ইমপ্রেস হয়েছেন কেন? ইমপ্রেস হয়েছে, বন্ধু একটা কিনছে এরকম 5,000 টাকা কমে, আমিও 5,000 টাকা দাম কম করেছি। মানে আপনার কম দামটা কম আপনাকে rate, কম rate। ইমপ্রেস করছে, ঠিক আছে। মনে করেন টি শার্ট, আমি একটা টি শার্ট কিনবো, এই টি শার্টটা কেনার সময় প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু বলা আছে এখানে? তেমন কিছু না। সাইজ XXL $209, ডলার দিয়ে দিয়েছিলাম না। $209 টাকা। 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 About a lifestyle, key feature, product type t-shirt, color white, main material cotton, gender men. কালার এত, ওয়েট এত, কারণ এখানে ইমপ্রেস করার মতো কোনো কিছু আছে? এটা তো অ্যাবাউট এপ লাইফস্টাইল, এটা তাদের সম্পর্কে, বাট প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু বলা নেই। তার মানে এটাকে আরো অনেক ভালোভাবে লেখা সম্ভব না? অনেক সুন্দরভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা সম্ভব, এমনভাবে লেখা সম্ভব যেন কোনো মানুষ একবার যদি প্রোডাক্ট ডেসক্রিপশনটা পড়ার পর সে যদি এটা না কিনে তার জীবনে একটা অসম্পূর্ণতা থেকে যাবে। মানে এটা না কিনে সে পারবে না, এরকম একটা কি তার মধ্যে ফিলিংস তৈরি হবে প্রোডাক্ট ডেসক্রিপশনটা পড়ে। হ্যাঁ, এখানে ঠিক আছে, এখানে 3টা ইমেজ, ফ্রন্ট, পাশ থেকে, ব্যাক থেকে, তো আপনি যখন দেখবেন
মানে বিভিন্ন সাইটগুলো যখন দেখবেন যে যেমন ওরা ইমেজটা ঠিক রাখছে, ইমেজটা ওকে, এখন ইমেজটা আরেকটা ইমেজ দেওয়া দরকার ছিল, সেটা হলো এটাকে উল্টাইয়া, মানে ভিতরে কি আছে, ভিতরে সাইডে কি আছে, ঠিক আছে। আবার একটা হচ্ছে একদম আলোর কাছে নিয়ে একদম কাছ থেকে কি একটা ইমেজ, খুব কাছ থেকে নিয়ে একটা ইমেজ, যেটা আমি একদম কাপড়ের কোয়ালিটিটা বুঝতে পারি। তখন আমি সবগুলো দেখে যদি আমার কনফিডেন্স আসে, তখনই আমি তো অর্ডার করবো। এখন জাস্ট ডিজাইন দেখে এখন ফেব্রিকটা কেমন সেটা আমি স্পষ্টভাবে বুঝতে পারতেছি না, ওইটা যদি আমি বুঝতে পারি অনেক ভালো ছবি দিয়ে, তখন আমি কি ইয়ে করবো। তাহলে এখানে দেখেন টোটাল টাইটেলও দেওয়া নাই, কোনো ডেসক্রিপশনও দেওয়া নাই, কিন্তু এগুলো ছাড়া কিন্তু ওরা চলতেছে। এখন যদি ওরা আরো ভালোভাবে কাজগুলো করায়, মানুষকে যদি আরো বেশি পরিমাণে ইমপ্রেস করতে পারে, তারা বর্তমানে যা সেল করতেছে তার 10 গুণ সেল করা সম্ভব, ঠিক আছে। এক নম্বর হচ্ছে তারা ভালোভাবে প্রোডাক্ট ডেসক্রিপশনে লাগাচ্ছে না, আর 2 নম্বর হলো আমি যে বললাম কিওয়ার্ড সেট করা, গুগলে সার্চ করে কিন্তু এই জিনিসটাকে পাবে না। কেন পাবে না? কারণ এটার কোনো টাইটেল নাই, এটার কোনো ডেসক্রিপশন নেই, কোনো কিছু নাই, গুগলে সার্চ করে পাবে না, ঠিক আছে। অনেক বেশি মানুষকে ইমপ্রেস করতে পারবে না। তো যার ফলে সে যদি এখন বর্তমানে যা সেল করে তার চেয়ে অনেক বেশি পরিমাণে সেল করা সম্ভব। তো শুধুমাত্র প্রোডাক্ট ডেসক্রিপশন শিখে আপনি তাদের কাছে যদি এভাবে উপস্থাপিত হতে পারেন, তাদেরকে যদি এভাবে ইমেল করেন, সরাসরি কন্ট্যাক্ট করেন, অনেক ভালো স্যালারিতে এখানে জব পাওয়া সম্ভব। তাহলে আমরা তখন কি দেখলাম? প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা। কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এনি কোশ্চেন? আচ্ছা, প্রোডাক্ট ডেসক্রিপশন, এরপর আমরা দেখবো আর্টিকেল লেখার ফরম্যাট। আর্টিকেল লিখে আমরা ফেসবুকে কোথায় যাবো? কোন পেজে? ইনফরমেশন পেজে আর্টিকেল লিখি। আর্টিকেল কিভাবে লিখবো? সেম হেডিং, image, description, টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন, এটা হচ্ছে লিঙ্ক। এখানে কোনো কন্ট্যাক্ট থাকবে না, কন্ট্যাক্ট তো এখানে কোনো কন্ট্যাক্ট মানে কোনো ফোন নাম্বার থাকবে না, শুধু লিঙ্ক থাকবে, আর থাকবে কিওয়ার্ড। 1 নম্বরে টাইটেল থাকবে আগের মতো, 2 নম্বরে ইমেজ থাকবে, 3 নম্বরে ডেসক্রিপশন থাকবে, 4 নম্বরে লিঙ্ক থাকবে, 5 নম্বরে কন্ট্যাক্ট থাকবে। পার্থক্য হলো কিওয়ার্ড থাকবে। পার্থক্য হলো প্রোডাক্ট ডেসক্রিপশনে কন্ট্যাক্ট থাকবে, ফোন নাম্বার থাকবে, কিন্তু আর্টিকেলে কোনো কন্ট্যাক্ট থাকবে না। আমি যদি একটা শার্ট বিক্রি করতে চাই, তাহলে সেই শার্টটা কেনার জন্য ফোন নাম্বার দরকার, তাই না? আমি যদি বলি যে এই যে কোনো একটা বিষয় নিয়ে আর্টিকেল লিখি, যে মেজবানি মাংস রান্না কিভাবে করবেন, ওটার জন্য কোনো কি লাগবে না, কন্ট্যাক্ট লাগবে না, লাগবে? কারণ আর্টিকেলগুলো হলো নন কমার্শিয়াল, আমি একটা নন কমার্শিয়াল ইনফরমেশন মানুষকে দেবো, ওটার জন্য কোনো রকম কোনো কন্ট্যাক্ট লাগবে না। তাহলে টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন, লিঙ্ক। তাহলে ঠিক টাইটেলটা আগের মতো, আমরা টাইটেলটা সাধারণভাবে লিখবো না, টাইটেলটা আমরা অসাধারণভাবে লিখবো। অসাধারণ কিভাবে? মনে করেন আমি দিলাম যে কোনো একটা বিষয় নিয়ে আমি আর্টিকেল লিখি, মনে করেন আমি গ্রিন টি নিয়ে লিখবো, গ্রিন টি, ঠিক আছে, গ্রিন টি নিয়ে লিখবো, গ্রিন টি মানে গ্রিন টির পুষ্টিগুণ, অথবা গ্রিন টির কি ওষুধি গুণ, অথবা গ্রিন টির উপকারিতা, এরকম কোন একটা কিছু নিয়ে লিখবো গ্রিন টি।
তাহলে আমি যদি জাস্ট এখানে লিখি যে গ্রিন টির উপকারিতা, জিনিসটা খুব সাধারণ হচ্ছে, তাই না? গ্রিন টির অসাধারণ 5টি গুণ, অথবা গ্রিন টি খাবেন যে কারণে, ঠিক আছে? মানে সাধারণ কথাটাকে আমরা সাধারণভাবে না লিখে অসাধারণভাবে লিখবো, ঠিক আছে? সেটা হলো মানে টাইটেলটা সাধারণ হবে না, টাইটেলটা অসাধারণ হবে। যাক, এই ব্যাপারে আগেও বলছি, এমনভাবে টাইটেলটা হবে যেন সেই টাইটেলটা দেখে যে কোনো মানুষ এই জিনিসটাকে পড়তে আগ্রহী হয়। আমি কয়েকটা উদাহরণ দিই টাইটেলটা কীভাবে লেখা যায়। প্রথম আলোতে, আচ্ছা দেখেন, মনে করেন এটা আতা কেন খাবেন, আমরা এটা না বলে আর কি বলতে পারি? এটার টাইটেলটা খুব সাধারণ, আতা কেন খাবেন। আতা খাওয়ার সাধারণ উপকারিতা। হ্যাঁ, তারপর আতার পুষ্টিগুণ, এটা তো সাধারণ, একটু অসাধারণ করে বলুন। আতা খেলে যে 5টি আশ্চর্য উপকারিতা পাবেন। তারপরে আর কি বলা যায়? শরীরের জন্য অনেক, না, টাইটেলে কি হবে? যে আতার যে অত্যাবশ্যকীয় গুণগুলো, খাওয়ার উপকারিতা, আতার গোপন রহস্য, আতার গোপন রহস্য, আতা খাওয়ার, আতার অজানা কথা, অজানা তথ্য, ঠিক আছে? তাহলে এগুলোতে মানুষের আকর্ষণ বাড়ে। মানে সাধারণ কথাটা আমরা সাধারণভাবে না বলে আমরা যদি একটু অসাধারণভাবে বলি, হ্যাঁ, আতার 5টি অজানা গুণ, তাই না? আতার 5টি অজানা ও আশ্চর্য গুণ। তাহলে অজানা ও আশ্চর্য এই দুটো কথা মানুষকে কি করবে? আকৃষ্ট করবে। কেন? কারণ আতা তো সবাই খায়, সবাই দেখছে, সবাই জানে, কিন্তু অজানা যেটা এখনো কেউ জানে নাই সেটা মানুষ জানতে আগ্রহী হবে। আর যেটা আশ্চর্য জিনিস মানুষ সবসময় কি আকৃষ্ট হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা এই লেখাটাকে আরো অনেক সহজ করে লেখা যেত। তাহলে আতা কেন খাবেন, এটা একটা কি? এটা প্রোডাক্ট ডেসক্রিপশন নাকি আর্টিকেল? আর্টিকেল। যদি বলা হয়তো আতা যদি কোনো একটা কোম্পানি বিক্রি করা হয়তো, মনে করেন আতা কোম্পানি, কোনো একটা আতা কোম্পানি বলছে কি, কোনো একটা ফ্রুটস এই ভেন্ডর সে বলছে কি আমার আতাগুলো খুব ভালো, তাহলে সেক্ষেত্রে আতাগুলো হয়ে যেত কি? আর্টিকেল থাকতো নাকি প্রোডাক্ট হতো? প্রোডাক্ট হয়ে যেত। এটা এই আতা কেন খাবেন এটা পরে কেউ কারো কোনো লাভ হচ্ছে কিনা, মানে কোনো কোম্পানি লাভবান হচ্ছে কিনা, যদি কোনো কোম্পানি লাভবান না হয় তাহলে সেটা হচ্ছে একটা আর্টিকেল। আর এই আর্টিকেলটা পরে যদি কোনো মানুষ, কোনো কোম্পানি যদি লাভবান হয় তাহলে সেটা হবে কি? প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট কিন্তু একই। আমি গরুর মাংস নিয়ে যদি কোনো একটা আর্টিকেল লিখি যে গরুর মাংসের স্বাস্থ্য উপকারিতা, গরুর মাংসের পুষ্টিগুণ, এটা কি হবে? এটা হবে প্রোডাক্ট, এটা হবে আর্টিকেল। আর যদি অমুক কষায়ের গরুর মাংস ভালো, কোনো একটা কষায়ের জন্য যদি মার্কেটিং করি, হ্যাঁ বেঙ্গল মিটের জন্য যদি করি তাহলে সেটা হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, এখানে তাহলে কোনটা আর্টিকেল এবং কোনটা প্রোডাক্ট ডেসক্রিপশন এটা আমরা ডিসাইড করি কিভাবে? উদ্দেশ্য দেখে। উদ্দেশ্যটা যদি হয় বিক্রি অথবা অর্থনৈতিক মানে লাভ, তাহলে সেটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। তাহলে এটা আরো অনেক ভালোভাবে করা যেত না? আমরা আরো কয়েকটা দেখি। মাশরুম পোলাও, মাশরুম দিয়ে পোলাও তৈরি করা। এখানে তার আগে যদি কয়েকটা শব্দ করা হয়তো, সুস্বাদু, মজাদার ও পুষ্টিতে ভরপুর। কি সুস্বাদু, মজাদার ও পুষ্টিতে ভরপুর মাশরুম পোলাও। তার জিনিস অনেক বেশি আগ্রহী, মানুষের আগ্রহ হতো না করার জন্য। তো দেখেন প্রথম আলোতে যারা কাজ করতেছে এগুলো তো কোনো না কোনো সাংবাদিকে লেখছে, বাট যারা লেখছে ওরা অনেক ভালোভাবে লেখার অবকাশ ছিল। উপকরণ, প্রণালী,
আর্টিকেল লেখার সময় মানে কিওয়ার্ড দিয়ে অসাধারণভাবে লিখতে হবে। হুম আর্টিকেল লেখার সময় কি কিওয়ার্ড দিয়ে মানে অসাধারণভাবে লিখতে হবে। আপনি সাধারণভাবে লিখলে সাধারণ টাকা পাবেন, অসাধারণভাবে লিখলে অসাধারণ টাকা পাবেন। আমরা আমরা সব কিছু অসাধারণভাবে লিখবো। কোম্পানি আপনার কাজ দেখে আপনার বেতন বাড়াবে। সবকিছু অসাধারণ। মানে একটা নিউজ আর্টিকেল এটা হচ্ছে অসাধারণভাবে লিখতে হবে। সব কিছু অসাধারণভাবে লিখতে হবে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, তাহলে আমরা আর্টিকেলটা কিভাবে লিখবো? সাধারণ নাকি অসাধারণ? অসাধারণ। অসাধারণভাবে। আমি আরেকটা দেখাই। আমরা যতগুলো এখানে দেখতে পাচ্ছি সবগুলো আমাদের কি নতুনভাবে আর্টিকেল, নতুনভাবে আরিয়াটা লেখা সম্ভব। আর অনেক মানে মজাদার ভাবে এটা আগে পিছিয়ে পিৎজা এটাকে লেখা সম্ভব। তো আলুর মিষ্টি, তাই না? এটাকে আমরা অনেকভাবে কি সুন্দর করে লেখা সম্ভব। keyword, হ্যাঁ, মানে আরো অনেকগুলো আগে পিছিয়ে অনেকগুলো শব্দেরই অনেক আকর্ষণীয়ভাবে এটা add করা যায়। লেখা সম্ভব। আচ্ছা, টাইটেল, ইমেজগুলো আমরা এমনভাবে ইমেজ দেবো যে ইমেজগুলো হবে, আকর্ষণীয়। আমরা তো প্রোডাক্ট ডেসক্রিপশনের ইমেজ দেখলাম, সে প্রোডাক্টটাকে তুলে ধরবো, প্রোডাক্টটাকে সামনে পিছনে অনেকগুলো ছবি নেব, অনেকগুলো ভালোভাবে কি ছবিটা মানে দিতে হবে, হ্যাঁ, যেন প্রোডাক্টটা যেন ভালোভাবে বোঝা যায়। ওটা হলো প্রোডাক্টের ক্ষেত্রে। আর আর্টিকেলের ক্ষেত্রে ইমেজ দেবে একটা, বেশি দেওয়া দরকার নেই। আর্টিকেলের ক্ষেত্রে ইমেজ দেবে একটা। সেই ইমেজটা কিরকম হবে? যে বিষয়ের উপর পরিচিতি। ইমেজ একটা। আচ্ছা, আমি ইমেজটা একটু দেখাই। এমন ইমেজ দিতে হবে যেন সেই ইমেজটা কথা বলে, ঠিক আছে? আমি কি আর আগে বলেছিলাম বিষয়টা নিয়ে? না। ইমেজ কথা কিভাবে বলে? মনে করুন এই যে আতা কেন খাবেন? আতা, এখন আমি আতা রেখে যদি গুগলে সার্চ করি, এই যে দেখেন এখানে যে ইমেজটা দেওয়া হয়েছে সেই ইমেজটা মোটেই কি শুধুমাত্র আতা ফলটা দেখাচ্ছে। এখন আমি দেখাচ্ছে কি আতা খাওয়ার। এখানে এই ছবিটাকে কেউ যদি দেখায়, এই যদি হাইড করে রাখে, এটা কি আতা কাল্টিভেশন নিয়ে হতে পারে এই ছবিটা। আমি যদি আতা চাষ লিখি তাও হতে পারে, তাই না? আতার মানে অপকারিতা সেটাও হতে পারে, আতা একটা ডেঞ্জারাস ফল সেটাও হতে পারে। এই ছবিটা দেখে বোঝার উপায় নেই যে এটা ছিল টাইটেলটা কি, এই ছবির বিশেষত্বটা কি, এটা কিন্তু বোঝার উপায় নেই। যদি ছবিটা এমন হইতো একটা আতা আসতো, আরেকটা আস্তা কি কাটা, তারপর ভিতরে কি আরেকটা চামচ, অথবা যে কোনো একটা বিষয় কি মানে একটা কাটা চামচ, অথবা যে কোনো একটা হচ্ছে খাওয়ার একটা কিছু, পাশে একটা চামচ রাখা আছে, একটা কাটা চামচ রাখা আছে, তাহলে বিষয়টা বোঝা যায় না যে স্পষ্টভাবে বিষয়টা খাওয়ার। মানে একটা আতা আসতো, একটা কাটা, আর পাশে কি একটা কাটা চামচ। কাটা চামচটা কি মিন করে? আমি খাওয়া নিয়ে বলতেছি। তাহলে এই ছবিটা দেখে যে কেউ বলতো যে এটা আর্টিকেলটা কি নিয়ে? আতা খাওয়া নিয়ে, ঠিক আছে? আমরা যদি কাল্টিভেশন নিয়ে যদি লিখি আতা কাল্টিভেশন, তাহলে আতার একটা ছবি, পাশে একটা আতা গাছের ছবি, এর পাশে কি এই ছবি কোদাল, একটা কোদালের ছবি, ওইটা রেফার করে কি যেটা আতা কাল্টিভেশন বোঝাচ্ছে। তো দেখেন আমরা যদি আতার ছবি বের করি, আপনি ইংরেজিতেও লিখতে পারেন, খোলা আছে। আপনার স্যার দোনোটাতে সাউন্ড আসে না, আমাদের একটাতে আসে একটাতে আসে না। কোনটা? এই যে গুগল ট্রান্সলেটে হুম, যেমন বাংলাতে আসলো এসএডি লিখলেন, ঠিক আছে, আতাশে আতাই বলি, এসএডি অটো আসলে ওখানে সাউন্ডটা দেখে আসে। কোর্স শেষ করেন তখন দূরেতে আসবে। হ্যাঁ, ঠিকমতো কোর্সটা শিখেন, ঠিকমতো কাজ শিখেন, তখন দূরেতে আসবে। এখন আপনি অর্ধেক কাজ জানান তো, যেন অর্ধেক আসতেছে, পুরোটা জানলে পুরোটা আসবে। আতার ইংরেজি কি? কাস্টার্ড অ্যাপল। স্যার একটু
বুঝিনি কাস্টার্ড অ্যাপেলের সামনে Custard apple. Ata. 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 কাস্টার্ড আপেল। ছবি কথা বলে, মোটামুটি এই ছবিটা দিলেও বোঝা যাচ্ছে এটা খাওয়ার জিনিস। একটু এই ছবিটা আপনি এডিট করে দিবেন, একটা কাঁটা চামচ এডিট করে এখানে রেখে দিবেন, তাহলে খুব সুন্দর হবে না? এই যে বিচিগুলো মানে খেয়ে খেয়ে এখানে বিচিগুলো রাখছে, একটা কাঁটা চামচ, অথবা পাশে একটা প্লেট, একটা ছোট্ট একটা প্লেট, একটা কাঁটা চামচ প্লেটের উপর, ঠিক আছে? তাহলে তাহলে জিনিসটা মিনিংফুল হবে না? মানে আমরা যে ছবিটা দেবো সেই ছবিটা হবে মিনিংফুল ছবি। প্রথম আলো কি করছে, জাস্ট গুগল ইমেজ থেকে সার্চ করে এই ছবিটাই দিচ্ছে। এই ছবিটাই দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যারা আসলে প্রথম আলোর মতো পত্রিকায় যারা কাজ করতেছে তারাও কি কপি করে। কোনো রকমের করে না, তারা কপি করার মতো তারা একটা বিষয় যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা সেটা তারা করতেছে না। অথচ আমরা অনেক ভালো মানের পত্রিকা মনে করি প্রথম আলোকে, কিন্তু জিনিসগুলো তারা যেভাবে উপস্থাপন করে তার চেয়ে আরো ভালোভাবে উপস্থাপন করা যায়। এবং তারা যেভাবে জিনিসটা নিছে একদম হুবহু কপি করে পেস্ট করে দিছে, কোনো কারো কাজ করেনি। আমরা তো হুবহু কপি করে পেস্ট করতে আমাদের লজ্জা লাগে, আমরা এটাকে মেকআপ করে নিই, প্লাস্টিক সার্জারি করে নিই। হ্যাঁ বলেন। ডেসক্রিপশনটা কোথা থেকে লিখছে স্যার? আচ্ছা, এক মিনিট। হ্যাঁ বলেন, অনলাইন থেকে। স্যার তারা ডেসক্রিপশনটা কোথা থেকে লিখছে? ডেসক্রিপশন। আচ্ছা, ডেসক্রিপশন একটু পরে আসবো, আমি আগে ছবিটা আলাপ করে নিই। বলেন। স্যার আমি বলছি যে কপিটা এটা কিছু কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্টেড। আমি এটা জিজ্ঞাসা করছি, যেমন মনে করেন কিছু কিছু ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে, যেমন BMW কার, এটা আপনি নিজে কোনোদিন চাইলেই করতে পারেন না, এটা আপনি অনলাইন থেকে নিতে পারবেন, কারণ ওটা কিন্তু আপনি কাজ করতে যান। এখন বিষয় হলো কোম্পানি আপনার নামে কিন্তু কেস শুরু করবে। বলতেছি কেস টেসের দরকার নাই। না না, একটা কথা বলছি, কারণ কি কিছু কিছু বিষয় আছে ব্র্যান্ডে, যেমন আচ্ছা আমি কোম্পানি, আচ্ছা আমি বলতেছি কম্পিউটার, ওদের এগুলো কিন্তু একটা আপনার BMW কারের ছবি, ব্র্যান্ডটা চেঞ্জ করতে পারবেন। BMW কারের ছবি যদি আমি দিই, তাহলে BMW কোম্পানি আমার জন্য দোয়া করবে, পারলে আমার জন্য কিছু ডলার পাঠিয়ে দিবে যে তুমি আমাদের জন্য বহুত উপকার করছো। ডলার পাঠাতে না পারলে সে আমার জন্য দোয়া করবে। কেন করবে? কারণ আমি তার প্রোডাক্টকে কি করছি, ছড়াই দিয়েছি। সে কি আমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে নাকি আমার জন্য দোয়া করবে? দোয়া করবে না, কারণ আমি তার জন্য প্রোডাক্টটা কি প্রচার করে দিচ্ছি বিনামূল্যে। হ্যাঁ, তো মানে কিছু বিষয় আছে যত বেশি এগুলোকে কপি করবেন। কে আশাবনের একটা অ্যাড, একটা ভিডিও বিজ্ঞাপন, আমি এটাকে আমার ওয়েবসাইটে ছড়াই দিলাম, কে আশাবন কেমন নামে কেস করবে নাকি আমার জন্য দোয়া করবে? কারণ আমার মাধ্যমে আমি আরো অনেক মানুষকে দেখাচ্ছি। আরেকটা বিষয় স্যার এখানে উল্লেখযোগ্য, যেটা স্যার আমি আপনাকে বলতে চাই, যেটা আপনি বললেন যে যে কোনো ব্র্যান্ডের কোম্পানি তার লোগোটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, এটা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড। তার লোগোটা অবশ্যই ওইভাবেই দিতে হবে, এটা আপনি নেট থেকে দিতে পারেন, ঠিক আছে? আমরা তার লোগো নিয়ে আমাদের কোনো কাজ নাই, আমরা আমাদের লোগো নিয়ে আমাদের টেনশন। অবশ্যই যদি যদি সেটা আপনার থাকে, যদি ইন্টারন্যাশনাল কোম্পানির লোগোটা যদি আপনাকে ইউজ করতে হয়, সেক্ষেত্রে তারটাই নিতে হবে, সেই ক্ষেত্রে তো আপনি চেঞ্জ করতে পারতেছেন। আচ্ছা, চেঞ্জ করার দরকার নেই, আমরা তার লোগো নিয়ে আমাদের কোনো টেনশনও নেই, কোনো চিন্তাও নেই। আমরা যখন আবুল কোম্পানি নিয়ে কাজ করব, আবুল কোম্পানির একটা আপনি কাজ করুন, বাংলাদেশের পতাকাটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, সাপোজ পতাকা। আচ্ছা, আমরা প্রসঙ্গে আসি। এই ধরনের কথাবার্তা বলতেছি যে কিছু কিছু ক্ষেত্রে আছে স্যার সেটা এক্সেপশনাল, চেঞ্জ করা। যদি আতা ফলটা না নিয়ে সে বাইরে থেকে একটা ফটো তুলে দিতে পারে, ঠিক আছে? কিন্তু স্যার সে সেটা করেনি, এটা আপনার ক্ষেত্রে যুক্তিযুক্ত, কিন্তু ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু স্যার এগুলো কিন্তু যুক্তিযুক্ত। আমার দেশে মনে করেন একটা জিনিস কোলাবোরেশন হচ্ছে, সেই ক্ষেত্রে আমি এটা ফটো দিতে পারি, কিন্তু ইন্টারন্যাশনাল কোনো কাজ করতে গেলে সে বললো না এটা আমার, এটা কোনো ছবি কোনো রকম চেষ্টেস করবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু স্যার করা যায় না, ওটা ইন্টারনেট থেকে নিতে হবে। ঠিক আছে, আমি কিন্তু স্যার কারেক্ট স্যার, ঠিক আছে। তারপর তো স্যার সেই ক্ষেত্রে আমি কেন স্যার কপি করবো না ইন্টারনেট থেকে, বা ইন্টারনেটে যেটা তার লোগোটা আছে আমি সেটা কেন, যেমন BMW যে ইটা আছে লোগোটা আছে, ওটা সে যদি বলে আমি তো স্যার ওটা কোলাবোরেশন করলো, তার ওই লোগোটাই আমাকে দিবে, আমি তো নিজে একটা লোগো বানায় দিতে পারবো। এখন সে বলতে পারে যে না ইউএতে কোলাবোরেশনে BMW তৈরি করে, তাহলে সেখান থেকে তার কারের বিভিন্ন ছবি স্ন্যাপ। আচ্ছা ঠিক আছে, একটু আমাকে বলতে দেন। এটা তর্ক না স্যার, আমি জাস্ট বলছি যে স্ন্যাপটা নেওয়ার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সেটা নেওয়া যাবে, কোন কোন ক্ষেত্রে সেটা নেওয়া যাবে, সেই আচ্ছা বিষয়টা আচ্ছা আমি বলবো এখানে বলতেছি আমি। এক নম্বর বিষয় হলো লোগো। আমরা কখনো কোনো লোগো চেঞ্জ করবো না, ঠিক আছে? আমরা আমাদের কোম্পানির জন্য আমরা লোগো তৈরি করব, আমরা বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে আমরা আমাদের মতো করে লোগো তৈরি করব।
কোনো লোগো কখনো আমাদের চেঞ্জ করার প্রয়োজন হবে না, এটা এটা কখনো দরকার নেই। আমরা যে কোম্পানির কাজ করব সেই কোম্পানির যেই লোগো হুবহু সেই লোগোই আমরা স্প্রেড করব, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে কোনো কোম্পানির কোনো প্রোডাক্টের কোনো ছবি আমরা চেঞ্জ করবো না, চেঞ্জ করার কোনো প্রয়োজনও নেই। কেননা বিএমডাব্লিউর কার একটা ছবি, প্রাণ জুসের একটা ছবি, সেই ছবিটা আমরা কখনো চেঞ্জ করতে যাবো না। কেন করতে যাবো না? কারণ চেঞ্জ করতে গেলে আমাদের আর কোনো কাজে হবে না, ঠিক আছে? আমরা সেগুলো চেঞ্জ করবো যেগুলো আর কি আর্টিকেলের ছবিগুলো, প্রোডাক্টের ছবিগুলো আমরা চেঞ্জ করবো না। আমরা এখন করতেছি আর্টিকেল, ঠিক আছে? তো আর্টিকেলের জন্য যে ছবিগুলো, সেই ছবিগুলো আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আমাদের ছবিটা হবে মিনিংফুল। এখন মিনিংফুল ছবি কোনটা? এই যে এই ছবির পাশে যদি এখানে একটা কাটা চামচ থাকতো তাহলে ছবিটা একটা মিনিংফুল ছবি হয়ে যেত, ঠিক আছে? মানে ছবি কথা বলে। তারপর দেখেন আরো কয়েকটা আমি ছবি দেখাই যে ছবিগুলো কথা বলবে। এই ছবিটা কি কথা বলে? এটাই খাওয়ার জন্য, এটা জুস ছবিটা কথা বলে? বলে স্যার, আতা দিয়ে কি করা যায়? জুস করা যায়। তার মানে এটা এই ছবির কোনো টাইটেল না থাকলে আমরা বলতে পারি আতার জুস। আচ্ছা, আচ্ছা, এই ছবিটা কি বলে? এটা কাল্টিভেশন, তাই না? মানে ছবি দেখে আমরা বলে দিতে পারতেছি, কোনো ক্যাপশন কিন্তু লাগতেছে না, কোনো টাইটেল লাগতেছে না। তো আমরা যে ছবিটা দেবো সেই ছবিটা কথা বলতে হবে। ছবিটা যদি কথা বলতে পারে তাহলে আমরা ছবিটা পারফেক্ট। না, শরীফা একটা জিনিস, শরীফাটা গোল, শরীফাটা খুব ছোট। বাংলা লেখেন শরীফা, ইংলিশ কি আসে? শরীফ এখানে আসবে? না, এটা শরীফা না। এটা আমরা শরীফা বলি, এটাতে আমরা শরীফা বলি। এটাই শরীফা তো। আমরা তো ছোটকাল থেকে এটা শরীফা। আচ্ছা, এই ছবিটা কি কথা বলে? হ্যাঁ, করে। একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না? এটা দরকার, প্রেগন্যান্টের জন্য এটা দরকার। তাহলে আমরা যে ছবিটা দেবো সেই ছবিটার জন্য মিনিংফুল হয়। তাহলে আমরা মিনিংফুল ছবি দেবো, এটুকু ক্লিয়ার? তাহলে আপনারা দেখেন, এই যে প্রথম আলো যে ছবিটা দিচ্ছে ছবিটা কি মিনিংফুল না? মিনিংফুল না। আচ্ছা, ছবি গেল। আমি আরো কয়েকটা দেখাই। হ্যাঁ, একটু জুম করে ওই আশেপাশের এগুলো একটু বাদ দিচ্ছে, মানে একটু সামান্য একটু চুরি করছে, খুব বেশি গল্প করে নেই। আচ্ছা, মাশরুম পোলাও যে ছবিটা দিচ্ছে আমরা এখনই বের করে ফেলতে পারবো এই বেটার এটা কোত্থেকে চুরি করছে। গুগল আছে দেখেন, আমরা যে ছবিটা দেখলাম এই ছবির চেয়ে আর অনেক ভালো ভালো ছবি আমরা পাচ্ছি না? আমরা খুব সহজে বের করতে পারবো এই বেটারা যে ছবিটা নিছে। আমরা প্লেটটা দেখলে বুঝতে পারবো। দাঁড়ান, ছবিটা আমরা জাস্ট কপি করি, স্ক্যান করতে হবে না, আমরা ছবিটা কপি করি, সেভ ইমেজেস, গুগল ইমেজে যাব, জাস্ট ছবিটা এখানে ড্রপ করে দিলে হবে। এটা তো সার্চ বাই ইমেজ, ছবি দিয়ে ছবি সার্চ করব। এই ছবিটা এটাকে কানে ধরে এনে জাস্ট এখানে ছেড়ে দেবো। এখন আমাদেরকে সোর্সটা বলে দেবে।
ওইটা পাওয়া যাচ্ছে না, আমি এটা গুগল থেকে নেই। বাসায় হ্যাঁ, এটা সম্ভবত ও নিজে তৈরি করছে। এই যে নো আদার ইমেজ অফ দিস ফাউন্ড। আচ্ছা, তাহলে আমরা ইমেজ যেগুলো দেখলাম, আমরা আর্টিকেল লেখার ক্ষেত্রে আমরা কি প্রত্যেকটা ইমেজ আরো অনেক ভালোভাবে আমরা দিতে পারি। টাকার উপর ডিপেন্ড করবে, হ্যাঁ টাকার উপর ডিপেন্ড করবে আর কিছু না। হ্যাঁ, যত বেশি টাকা তত বেশি মচমচে করে করে, তাই না? আর্টিকেল বাইরে দিয়ে করে দেখুন এখানে হাত পায়ের যত্ন, তাই না? এখানে হাত আছে, পা কই? না, হাত যত্ন জিনিসটা সুন্দর না আর কি, মিলানোর জন্য হাত পা। না, হাত পায়ের যত্ন, হাত পায়ের যত্ন যখন দিচ্ছে অবশ্যই আমি হাত পা দেখানো সম্ভব এখানে, এভাবে করে কতটা আছে তো? একসাথে হাত পা দেখানো সম্ভব, তাই না? আমি দেখাই। hand and leg care, সম্ভব না হাত পা দেখানো? এটা দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তাহলে যেটা হচ্ছে ইমেজটা এখানে কথা বলতেছে না, অথবা ইমেজটা টোটাল আর্টিকেলের রিপ্রেজেন্ট করতেছে না, ঠিক আছে? তাহলে আমরা এমনভাবে ইমেজটা দেবো যেন সেটা টোটাল আর্টিকেলের এটা রিপ্রেজেন্ট করে। আচ্ছা, ইমেজগুলো, নিচে দিচ্ছে আচ্ছা নিচে এখানে হাত, এখানে পা, আচ্ছা নিচে দিছে। আচ্ছা, তারপর দেখেন এই যে বাড়িতে মিনিকিউরের ছবিটা আমরা আরো সুন্দর ছবি নিতে পারি। মিনিকিউর, আচ্ছা, তাহলে আমাদের মূল বিষয় যেটা, ছবিটা হতে হবে অর্থপূর্ণ, অর্থবোধক, যেন ছবিটা দেখেই যদি টাইটেলটা মাথায় আসে, যেগুলো মনে আসে, তার মানে আপনার ছবিটা পারফেক্ট, ছবিটাই কথা বলবেন। আচ্ছা, আমরা আর্টিকেল লেখা শিখতেছিলাম। আর্টিকেলের জন্য টাইটেলটা লিখবো, ইমেজটা দেবো, অর্থপূর্ণ হতে হবে। এরপর হলো ডেসক্রিপশন। আমাদের ডেসক্রিপশনটা কেমন হবে? আর্টিকেলের ডেসক্রিপশনটা হবে, প্রথমে থাকবে সামারি, তারপর থাকবে পয়েন্ট, তারপর থাকবে প্যারা 1, প্যারা 2, প্যারা 3, মানে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3, এভাবে 4, 5, 6 অনেকগুলো প্যারাগ্রাফ হতে পারে। আমরা কিভাবে লিখবো ডেসক্রিপশনটা? প্রথমে লিখবো সামারি। সামারিটা কেন? আমরা যে বিষয় নিয়ে লিখতেছি সেই বিষয় নিয়ে আমরা প্রথমে পাঠককে একটা ধারণা দেবো, সংক্ষিপ্তভাবে ধারণাটা কেন? কারণ হচ্ছে পাঠক যে কোনো কিছু যখন জানতে চায় তখন সে প্রথমেই পুরো জিনিসটার সারসংক্ষেপ জেনে ফেলতে চায়, ঠিক আছে? তারপরে সে ধীরে স্থির হয়, তারপর আমরা থেকে পুরো ঘটনা শোনার জন্য সে প্রস্তুত হয়। এখানে দেখেন
এই যে আতা আতা কেন খাবেন, এখানে দেখেন প্রথমে একটুকু হলো সামারি, একটুকুতে কি বলছে, জাস্ট আতা আমরা কেন খাবো, আতা খাওয়ার উপকারের থেকেই মানে পুরা বিষয়ের সার সংক্ষেপটা এখানে বলে ফেলছে। এরপরে কয়টা প্যারা, এই যে একটা প্যারা, দুইটা প্যারা, তিনটা প্যারা, চারটা প্যারা, পাঁচটা প্যারা, প্যারাগ্রাফ কয়টা, পাঁচটা। তাহলে আমরা এই ডেসক্রিপশনে যেভাবে লাগবো, প্রথমে লাগবো সামারি, তারপর লাগবো কি একটা দুইটা তিনটে ভেবে মানে প্যারাগ্রাফ, আলাদা আলাদা প্যারাগ্রাফ। সামারিটা কিভাবে লিখছে দেখেন, আতা সুপরিচিত ফল, এতে রয়েছে নানা গুণ, কিন্তু নানা গুণ সেটা ডেসক্রাইব করছে কোথায়, নিচে। এতে রয়েছে নানা গুণ, শুধু স্বাদের কারণেই নয়, স্বাস্থ্যের জন্য একটি দারুণ উপকারী। ভিটামিন সি এর মতো নানা অ্যান্টিঅক্সিডেন্ট আছে এতে, শরীরের রোগ সৃষ্টিকারী মুক্ত কণা থেকে মুক্তি দিতে পারে আতা। এছাড়া কোষ্ঠ পরিষ্কার ও রুচি দূর করা, ত্বকের উজ্জ্বল বাড়ানো, ভালো রাখার জন্য প্রয়োজন আদা খাওয়া যায়। এটুকু কি সামারি। বিশেষজ্ঞরা বলেন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফল শরীরের জন্য খুব কাজের। এর ফলে রয়েছে ভিটামিন এ, যা চোখের কর্নিয়া ও রেটিনাকে সুস্থ রাখে। তাহলে এটা কি, এটা সামারি হলো চোখের কর্নিয়া ও রেটিনাকে সুস্থ রাখে, এক নম্বর প্যারা। মানে এখানে স্বাভাবিক, এখানে বলছে যেগুলো সাধারণ কথা, কোনো বিশেষ কোনো কথা এখানে বলা নেই। এখানে সাধারণভাবে আতার অনেক গুণ, আতাতে ঔষধি গুণ আছে, পুষ্টিগুণ আছে, অনেক কিছু বললো, বাস স্পেশাল কথাগুলো শুরু হয়েছে এখানে। এটার মূল বক্তব্য কি, চোখের কর্নিয়া ও রেটিনাকে সুস্থ রাখে, এক নম্বর। এটার কি, এতে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে, তাই না? এটা কি, হৃদরোগের ঝুঁকি কমায়। এটা কি, কোলেস্টেরলের মাত্রা কমায়। কোলেস্টেরলের মাত্রা বাড়ানো, প্রয়োজনীয় কোলেস্টেরল মাত্রা বাড়ায় আর কি স্যার। আচ্ছা, রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, তাই না? মানে হার্ট ভালো রাখে। তারপর আয়রনে পরিপূর্ণ, রক্তশূন্যতা দূর করে, হ্যাঁ রক্তশূন্যতা দূর করে, হাড়ের গঠন মজবুত করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা আর্টিকেল লেখার জন্য আমরা এটি কিভাবে লিখবো। প্রথমে জাস্ট সাধারণ কথা, বিশেষ কোনো কথা নাই, সাধারণ কথাটি আমরা বুঝাবো। এটা সাধারণ কথা কি, যে আতাতে খাদ্যগুণ আছে, পুষ্টিগুণও আছে, আবার ঔষধি গুণও আছে। এটা হচ্ছে এটার মানে মূল কথা। সামারি দিয়ে আমরা পুরো আমি কি বলতে যাচ্ছি সেটার একটা কি মানে ধারণা দেব, ঠিক আছে? জাস্ট আমি এখানে বলতে যাচ্ছি আতার খাদ্যগুণ প্লাস পুষ্টিগুণ প্লাস ঔষধি গুণ, এই বিষয়গুলো আমি এখানে বলতে যাচ্ছি। এরপরে 1 নম্বর 2 নম্বর করে এখানে কি বলছে, 1 2 3 4 এভাবে বলছে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে দেব, দেখেন। তাহলে সামারি লিখবো প্রথমে, তারপর প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3 4 5 এভাবে লিখবো, ঠিক আছে? কিন্তু আমরা এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট, একটু আলাদাভাবে জিনিসটা লিখবো। যেটা করব, এই যে এত বড় জিনিস মানুষ যখন পড়বে, আমরা সাধারণত দেখা যায় কি, কোনো একটা জিনিস যখন আমরা পড়ার সময় অর্ধেক পড়ে আমরা কি স্কিপ করে চলে যাই, পড়তে আর আগ্রহ থাকে না, পড়তে ইচ্ছা হয় না। কেন ইচ্ছা হয় না? আমি একটুখানি পড়লাম, একটুখানি পড়ার পর কি পড়ার কি বলছে, একটুকু কি পড়ার মতো ধৈর্য ইচ্ছা কোনোটাই থাকে না। এখন কি করা যায়, কারণ আমরা যখন ইন্টারনেটে কোনো কিছু পড়ি আমরা বরাবরই অস্থির কেন, ছোট স্ক্রিনে পড়াটা কঠিন, তাই না? আবার পড়াটা কি আমাদের জন্য লাভজনক কিনা সেটাও আমরা জানি না, হ্যাঁ, পড়াটা আমাদের কাজে লাগবে কিনা সেটাও জানি না। আমরা খুব মানে মোবাইলে যখন আমরা কোনো কিছু পড়ি অথবা কম্পিউটার স্ক্রিনে যখন কোনো কিছু পড়ি, আমরা খুব দ্রুত বুঝে ফেলতে চাই, হ্যাঁ। আমরা যখন পেপারে কোনো কিছু পড়ি তখন আমরা পাঠক, আর যখন আমরা স্ক্রিনে কোনো কিছু পড়ি তখন আমরা দেখক, ঠিক আছে? আমরা দেখে কি আমরা বুঝে ফেলতে চাই। তখন আমরা যখন মানে কম্পিউটার স্ক্রিনের জন্য কোনো কিছু লাগবো, অনলাইনে কোনো কিছু লাগবো, তখন আমাদেরকে অবশ্যই লেখাটা এমন হতে হবে যেন মাত্র 5 সেকেন্ডের মধ্যেই পাঠক বুঝে ফেলতে পারে। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। এখন বলেন এত বড় লেখাটাকে 5 সেকেন্ডে বোঝানো সম্ভব? মানুষ কি পুরো জিনিসটা 5 সেকেন্ডে পড়ে ফেলতে পারবে? 5 সেকেন্ডে পড়তে পারবে না, 5 সেকেন্ডে পড়তে পারবে না। আবার শর্ট করলে 20 সেকেন্ড, এটা পড়তে কমপক্ষে 2-3 মিনিট লাগবে। আমি যদি হাইলাইট করি যে কর্নিয়া এবং রেটিনার জন্য কি, রাইট, আপনার কথাটা আমি বলতেছি, আপনার কথাটাই বলতেছি। তা আমি এখন এই জিনিসটা চাই মাত্র 5 সেকেন্ডে মানুষকে বুঝিয়ে ফেলবো, ঠিক আছে? কিভাবে? এই যে
আতা কেন খাবেন, অথবা আতার আশ্চর্য কিছু পুষ্টিগুণ দিলাম, মানে হেডিংটা করতে মানুষের লাগবে কতক্ষণ, বড় জোর 1 সেকেন্ড। 2 সেকেন্ড, ছবিটা দেখতে মানুষের লাগবে কতক্ষণ, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। কয় সেকেন্ড গেল, 2 সেকেন্ড, বাকি থাকে কত, 3 সেকেন্ড। এই 3 সেকেন্ডের মধ্যে আমি তাকে পুরোটা পড়াই ফেলবো। এটা অনেক চ্যালেঞ্জিং না? পড়াবো কিভাবে দেখেন, জাস্ট প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুতে মূল শব্দটা লিখে দেবো। এখানে আমি লিখবো আচ্ছা কর্নিয়া ও রেটিনাকে সুরক্ষিত রাখে, হেডিংটা লিখে দেবো। হেডিংটা, এবং 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখবো। 1 নাম্বার 2 নাম্বার দিলে মানুষের কি পড়তে সুবিধা, না হয় আঙুল দিয়ে পড়া। আমি বইতে হলে আঙুল দিতে পারি, তাই না, আঙুল দিয়ে পড়তে পারি, কিন্তু স্ক্রিনে কি আঙুল দিয়ে পড়াটা অনেক কঠিন। তো সেই জন্য আমি কত নাম্বার পড়লাম, 1 2 3 4 থাকলে পড়তে সুবিধা, আমি 3 নাম্বার পর্যন্ত পড়ছি, 4 নাম্বার পড়বো। তাহলে কর্নিয়া ও রেটিনাকে সুরক্ষিত রাখে, এই জিনিসটা আমি কি শুরুতে লিখবো, বড় করে বোল্ড করে। কোথায় লাগবো, এখানে 1 নাম্বার কর্নিয়া ও রেটিনাকে সুরক্ষিত রাখে, তারপর কোলন রেখে এরপর পুরোটা লিখি, ঠিক আছে। তারপরে এটা কোষ্ঠকাঠিন্য দূর করে। 3 নাম্বার হৃদরোগের ঝুঁকি কমায়। 4 নাম্বার রক্তচাপ নিয়ন্ত্রণ করে। 5 নাম্বার রক্তশূন্যতা দূর হয়। তাহলে দেখেন আমরা কয়টা শব্দ, 1 2 3 4 5, 4টা শব্দ, 5টা শব্দ। 5টা শব্দ 3 সেকেন্ডে পড়া যাবে না? জাস্ট শব্দগুলো দেখার সাথে সাথে আমাদের সেন্স তৈরি হবে না? আমরা এই লেখার প্রায় 50% আমরা বুঝে ফেলবো কতক্ষণে, মাত্র 5 সেকেন্ডে। আমরা কি বুঝবো, আতার কিছু গুণ, আতার ছবি, দেন কি 5টা শব্দ, একটা ছবি প্লাস একটা হেডিং, এগুলো করতে আমাদের 5 সেকেন্ডের বেশি লাগবে না। কিন্তু আমরা বুঝবো কতটুকু, আমরা 50%-এর চেয়ে বেশি আমরা বুঝে ফেলবো, তাই না? কারণ এই যে পুরো লাইনটা পড়ে আমরা বুঝবো কি ইহা কর্নিয়াকে সুস্থ রাখে, তাই না? আমি যদি বুঝতে চাই কর্নিয়াকে সুস্থ রাখে কেন, আমার এই তথ্যটাই দরকারি। এটাতে কেন সুস্থ রাখে, কারণ এখানে ভিটামিন বি আছে এবং মিনারেল আছে। এটা হলো কি কারণ, এই কারণটা আমার না জানলেও চলবে। আমার একজন পাঠক হিসেবে আমার একটুকু জানলে চলে যে আতা কি রাখে, কর্নিয়াকে, রেটিনা ও কর্নিয়াকে সুস্থ রাখে, আমার একটুকু জানাটা দরকার। ইহা কেন কর্নিয়াকে এবং রেটিনাকে সুস্থ রাখে, এটা কি, এটা আমার না জানলেও চলবে। সাধারণ পাঠক হিসেবে ওইটা আমার না জানলেও চলবে। আচ্ছা, তাহলে 5 সেকেন্ডের মধ্যে আমরা মানুষকে বুঝাতে পারবো। বোঝানোর পরে সে যখন অনেক বেশি আগ্রহী হবে, 5 সেকেন্ডে যখন একটু সে বুঝবে, তখন তার মধ্যে একটা কিউরিওসিটি গ্রো করবে। সে যখন একটু শান্ত হবে, সে চিন্তা করবে কি আমি একটু পড়ি, একটু ভালোভাবে জিনিসটা জানি, তখন সে ধীরে সুস্থে কি পুরোটা পড়বে, ঠিক আছে। আমরা যদি মানুষকে প্রথমে ক্যাপটিভেট করতে পারি, যে মানে টাইটেল দিয়ে মানুষকে আকৃষ্ট করব, ছবি দিয়ে মানুষ আরো বেশি আকৃষ্ট হবে, এবং যখন আমরা এটা দেবো, এই টাইটেল মানে হেডিংগুলো দেবো 1 2 3 4, খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই তার মধ্যে মেইন জিনিসটা চলে আসলো, মানে মেইন সেন্সটা তার মধ্যে চলে আসার পর কি হবে, সে এটার প্রতি আরেকটু আগ্রহী হবে, তখন সে ডিটেলস জিনিসটা পড়বে, ঠিক আছে। এখন ডিটেলস জিনিসটা পড়ার পর সেটার বক্ত হয়ে গেল, সে চিন্তা করলো কি যে এটা সম্পর্কে সে আরো জানতে চাই, তাহলে আমরা কি করবো, নিচে আমরা রেফারেন্স লিঙ্ক দেবো, যে বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আপনি নিচের লিঙ্কে ক্লিক করুন। সেই লিঙ্কে আমরা কি দেবো, একটা উইকিপিডিয়ার একটা দিতে পারি, অথবা আমরা যে কোনো একটা লিঙ্ক আমরা দিতে পারি, আতা নিয়ে আরো বিশদভাবে যেখানে বলা হচ্ছে আমরা সেখানে একটা দিতে পারি। আমরা এরকম একটা লিঙ্কই আমরা নিচে দিতে পারি, তখন সেই লিঙ্ক থেকে আরো বিস্তারিত সে জানবেন। তাহলে আমরা একটা আর্টিকেল দিয়ে কয়েক রকম মানুষকে আমরা সার্ভ করতে পারতেছি। কাদেরকে, যারা
অনেক বেশি কি খুব 5 সেকেন্ডে যারা বুঝে ফেলতে চাই, আমরা প্রথমত দেখেন মানুষকে কি করতে পারতেছি, খুব সুন্দর একটা টাইটেল দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারতেছি, তাই না? আতার কিছু আশ্চর্য গুণ, আতার কিছু আশ্চর্য ঔষধি গুণ, অথবা এই ধরনের একটা চমৎকার একটা টাইটেল দিয়ে আমরা মানুষকে আকৃষ্ট করতে পারতেছি প্রথম। 2 নম্বর হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ছবি দিয়ে মানুষকে আরেকটু তাকে জিনিসটা দেখতে আমরা কি প্ররোচিত করতেছি। এরপরে টাইটেলটার সাথে দেখবে, ছবিটার সাথে দেখবে, এটা করার মধ্যে তার একটা আকর্ষণ তৈরি হবে। কিন্তু আকর্ষণ যতটুকু তৈরি হবে, সে যদি দেখে যে এই জিনিসটা কি ডেসক্রিপশনটা অনেক বড়, তখন তার আকর্ষণ যতটুকু তৈরি হয়েছে আবার কি একটু মাইনাস হয়ে যাবে। তার আকর্ষণ তৈরি হয়েছে, তখন তাকে আমি কি করব, এই সামারির জায়গায় সামারি লিখবো, বাট সামারিটা সে পড়বে না, কি পড়বে, আমার হেডিংগুলো পড়বে, ঠিক আছে, মেন ওয়ার্ডগুলো পড়বে। ওয়ার্ডগুলো পড়ার পরে যখন তার মধ্যে আকর্ষণ তৈরি হবে, তখন সে অনেক শান্ত হবে, ধীরে স্থির হবে, তখন সে কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ধীরে সুস্থে সে পড়বে, ঠিক আছে। পড়ার পর কি হবে, সে তখন এটার জন্য আরো বেশি জানতে সে আগ্রহী হবে, তখন সে একদম শান্ত হয়ে যাবে, ধীরে স্থির হয়ে যাবে। যে ছিল একটু আগে ছিল যে অস্থির, সে এখন সুস্থির। কেন? কারণ সে তার এটা জানাটা তার জন্য দরকার। হয়তো তার আতার বাগান আছে, অথবা তারা সে আতা চাষ করে, অথবা সে আতা বিক্রি করে, কমার্শিয়াল অথবা যে কোনোভাবে এই তথ্যটা তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সে সুস্থির হবে এবং সে ধীরে সুস্থ সে পড়বে, তখন সে যেন আরো বেশি জানতে পারে, আমরা নিচে থেকে রেফারেন্স লিঙ্ক দেবো, ঠিক আছে। তাহলে আর্টিকেলের ক্ষেত্রে টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন, জাস্ট ডেসক্রিপশনটা একটু চেঞ্জ। প্রথমে সামারি লিখবো, প্যারা 1 প্যারা 2 লিখবো, এবং প্রত্যেকটা প্যারার আমরা টাইটেল লিখবো। প্যারা 1 টাইটেল কোলন, প্যারা 2 টাইটেল কোলন, তারপর অন্যান্য বিষয়গুলো, প্যারা 3 টাইটেল কোলন, তারপর অন্যান্য বিষয়গুলো, ঠিক আছে, এভাবে লিখবো। এরপরে দেবো রেফারেন্স লিঙ্ক। তাহলে প্রোডাক্ট ডেসক্রিপশনের সাথে এটার পার্থক্য কি? প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা অনেকগুলো ছবি দেবো, এখানে অনেকগুলো ছবি দেবেন, এখানে শুধুমাত্র একটা ছবি দেবো, সেই ছবিটা হবে মিনিংফুল ছবি। আর ডেসক্রিপশনের ক্ষেত্রে প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা 1 2 3 লেখা আমরা স্প্রেড প্রোডাক্টের মানে বিয়াটা লিখবো, কোনো হেডিং লাগবে না। বাট এখানে আমরা প্রথমে সামারি লিখবো, সামারির পরে প্যারা 1 প্যারা 2 প্যারা 3 এগুলোর কি আমরা হেডিং লিখবো, তারপর লিঙ্ক দেবো, তারপর আমরা কিওয়ার্ড দেবো, ঠিক আছে। টাইটেল না দিয়ে তো করা যাবে স্যার, হ্যাঁ, টাইটেল না দিয়ে ডেসক্রিপশনে টাইটেল না দিয়ে তো করা যাবে। ডেসক্রিপশনে টাইটেল না দিয়ে করা যাবে, টাইটেল না দিয়ে করা গেলে সেটা মানে আকর্ষণীয় হবে না, 5 সেকেন্ডে পড়া যাবে না। করা যাবে স্যার, আমি ওগুলোকে কালারিং করে বোল্ড করে দিলাম, যে যে পয়েন্টগুলো আছে ওখানে খুঁজতে হবে ওকে, না ওটা অটোমেটিক আমার ছবি চলাবে। আপনার দেখেন স্ক্রিপ্ট টু আপনি তাহলে উপরে একটা জিনিস লিখে দিতে হবে, দয়া করিয়া লাল রঙের লাল চিহ্নিত স্থানগুলো আগে করিবেন, এগুলো করে আগে একটু লিখে দিতে হবে। অটোমেটিক চোখে আসবে আপনার। আমি যখন দেখবো যে চোখের কোনি এবং রেডিয়ালের সুরক্ষিত জায়গা, ওটা আমি কালারিং করে বোল্ড করে দেবো, তখন ওটাই ফার্স্ট টাইম কি করবে তার চোখের মধ্যে কি। ঠিক আছে। হ্যাঁ, অনলাইন থেকে কে বলতেছিলেন? হ্যালো স্যার আমি বলতেছিলাম আর কি যে প্রথম আলো যে ডেসক্রিপশনটা লিখলো তারা, এটা স্যার তারা কোথা থেকে ইয়ে করে লিখছে, এটা জানতে চাইছিলাম। ওরা কোত্থেকে পাইছে? জি না, ওরা নিজেরা কোনো কিছু লেখে নাই, কারণ প্রথম আলোতে যে লেখছে সে সাংবাদিক, সে গবেষক না। আর্টিকেল থেকে পাওয়া যায় না স্যার, গুগল আর্টিকেল বেস স্যার পিকচারটা ইমেজটা যেহেতু কপি করছে, এটা হয়তো কপি করে লিখছে, কিন্তু এটা কপি করে না, এটা সে গবেষণা করছে। সেটা হলো কথা হচ্ছে আমরা আর্টিকেলগুলো লিখবে কারা? যারা গবেষক, তারা তো গবেষণা করবে, ঠিক আছে। আর্টিকেলগুলো লেখে কে? একজন লেখক, সে কিন্তু গবেষক না, ঠিক আছে। তো মানে যা আবিষ্কার করছে সে আর্টিকেল লেখে না, আর্টিকেল লেখে লেখকরা। কিসের উপর ভিত্তি করে লেখে? একটা জিনিস যখন আমরা খুঁজবো, সেটা আমরা অনলাইন থেকে খুঁজবো, অনলাইন থেকে খুঁজে আমরা লিখবো। আমরা যদি এই কাস্টার্ড ফ্রুট নিয়ে যদি আমরা সার্চ করি, অনেকগুলো কাস্টার্ড ফ্রুট আমরা পাবো, অনেক তথ্য আমরা পাবো। অনেকগুলো তথ্য থেকে আমরা কি একটু নিয়ে আমরা নিজের একটা তৈরি করতে পারবো। ঠিক আছে। তাহলে আমরা আর্টিকেল লেখার জন্য যে আমাদের সিস্টেমটা, যে কোনো কিছু লেখার জন্য অনলাইনে আমরা যে কোনো কিছু লিখি, ঠিক আছে, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো কিছুকে যখন আমরা উপস্থাপন করবো, সুন্দর একটা টাইটেল, আকর্ষণীয় একটা ছবি, আর লেখাগুলো দেবো কিভাবে?
পয়েন্ট আকারে, প্রথমে পয়েন্ট, প্রত্যেকটা প্যারার প্রথমে পয়েন্ট, তারপর কি প্যারা সম্পর্কে বিস্তারিত। তাহলে আমরা আমাদের লক্ষ্য থাকবে 5 সেকেন্ডের মধ্যে আমরা মানুষকে বুঝাতে পারতেছি কিনা। যদি 5 সেকেন্ডে যদি আপনি মানুষকে বুঝাতে পারেন, আপনি সফল। ঠিক আছে? আমার স্যার আর্টিকেলের মধ্যে কিওয়ার্ড সেটিং করতে বলবেন সব জায়গায় গুগলে আসার জন্য। আর্টিকেলের মধ্যে কিওয়ার্ডগুলো সেট করতে হবে না বেস্ট। হ্যাঁ, কিওয়ার্ড কথা বলিনি, কিওয়ার্ডগুলো তো দিতে হবে। কিওয়ার্ডগুলোর কথা আমরা বলিনি। যেমন এই প্রত্যেকটা হ্যাঁ, কিওয়ার্ড। এখন আমরা কিওয়ার্ড সেট করব। কিওয়ার্ড সেট করব কিভাবে? ঠিক আগের মতোই। ঠিক আছে? আগের মতোই আমরা আর্টিকেল কিভাবে আমরা আর্টিকেলটা পেতে চাই, কি শব্দটা লিখলে আতার গুণ অথবা স্বাস্থ্য, না ওটা কিওয়ার্ড হবে না, স্বাস্থ্যকর ফল। হ্যাঁ, স্বাস্থ্যকর ফল আতা অথবা স্বাস্থ্যকর ফল। মানুষ যদি স্বাস্থ্যকর ফল লিখে যদি সার্চ করে, তার জন্য এই ইয়াটা চলে আসে, তাই না? অথবা ওই মানে খাবার দাবারের যে কোনো একটা বিষয় নিয়ে স্বাস্থ্যকর খাবার, পুষ্টি গুণসম্পন্ন খাবার, পুষ্টিকর খাবার, পুষ্টিকর খাবার লিখে যদি মানুষ সার্চ করে, তাহলে কি আতা চলে আসবে, তাই না? পুষ্টিকর ফল, হ্যাঁ, পুষ্টিকর ফল লিখে যদি সার্চ করে, তাহলে এটা চলে আসবে। আমরা এটাই চাই। তাহলে আমরা টাইটেলে পুষ্টিকর ফলটা যে কোনোভাবে জুড়ে দেবো। আমরা এই ডেসক্রিপশনের মধ্যে পুষ্টিকর ফলটা লেখার সাথে মিল রেখে কয়েকবার লিখবো। ঠিক আছে? জাস্ট টাইটেলে আর ডেসক্রিপশনে। আর যে আমরা যে ছবিটা দেবো, এই যে ছবির নিচে ক্যাপশন আছে আতা, আমরা ক্যাপশন দেবে কি? আতা একখানা পুষ্টিকর ফল। আতার নামটাও থাকলো, আবার কি আমাদের কিওয়ার্ডও থাকলো। হ্যাঁ, তাহলে কেউ যদি গুগলে সার্চ করে পুষ্টিকর ফল লেখে, আমাদের এটা চলে আসবে। এটা হলো আর্টিকেল। এখন আমরা এই জিনিসগুলো কিভাবে খুঁজবো? ইনফরমেশন সার্চ করে আমি আগে দেখিয়েছিলাম, জাস্ট 1 মিনিট লাগবে এটা দেখাতে। এই যে তথ্যগুলো আমরা কিভাবে পাইলাম, অথবা প্রথম আলো তথ্যগুলো কিভাবে পাইল, আমরা কিভাবে তথ্যগুলো পাবো, মানে আতার পুষ্টিগুণ নিয়ে লিখবো। ওরা যা পুষ্টি লিখছে, আমরা তার চেয়ে আরো অনেক বেশি পুষ্টি নিয়ে লিখতে পারবো। কিভাবে দেখেন? আমি যদি জাস্ট লিখি আতার পুষ্টিগুণ, আমি যদি জাস্ট গুগলে যদি সার্চ করি, আতার পুষ্টিগুণ লিখে যদি সার্চ করি, আমরা 1120টা রেজাল্ট পাচ্ছি। আতার আছে হরেক রকমের উপকারিতা। এটা কোথায়? starnewsveri.com। আতার পুষ্টিবান ও উপকারিতা, এটা কোথায়? ইউটিউব। পুষ্টিগুণের অনন্য আতা, এটা কি? আতা ফলের পুষ্টিমান ও উপকারিতা। কে মিডিয়া। আতা অ্যানোনিসিন। এটা প্রথম আলো, বেটারা এটা নিছে না? তারপরে আতার উপকারিতা, মধুফলের মৌসুমে ঘরে বাইরে প্রচ্ছদ মধুফলের। আমরা অনেকগুলো পাচ্ছি না? এবার আপনি কয়েকটা পড়েন। এই যে পুষ্টিগুণ অনন্য আতা, এই যে পুষ্টিগুণ পড়েন। গ্রীষ্মকালে সমুদ্র ফলের মধ্যে একটি দেখতে যাবেন আকর্ষণীয় পুষ্টিগুণ অনন্য ফলের রস পড়েন। কি সুন্দর বর্ণনা। আতার পরে রাতি নিবেশ পূর্ব আমেরিকা, বহু বছর আগে আমেরিকা থেকে ভারতবর্ষে আসে। ফল তো এখানে শুরু দিয়ে আসে না। এতে প্রোটিনের পরিমাণ বেশি, এই তথ্যটা আমরা এখানে দিতে পারি। ক্যালসিয়ামের পরিমাণ আনারস কমলার চেয়ে 20 গুণ বেশি, তার মানে ক্যালসিয়ামের পরিমাণ বেশি। ফসফরাসের পরিমাণ বেশি। পুষ্টিগুণ, প্রচুর ভিটামিন সি, এই যে ত্বকে বার্ধক্য বিলম্বিত করে, এই জিনিসটা কিন্তু ওখানে নেই। আমরা এটাও দিতে পারি। প্রথম আলো যে পরিমাণ পুষ্টি পাইছে, আমরা তার চেয়ে পুষ্টি আমরা বাড়া দিতে পারি, তাই না? এত উপস্থিতি ভিটামিন এ চুল ত্বকের জন্য উপকারী। চুলের কথা লেখা নাই। চুল ও ত্বক। ম্যাগনেসিয়াম মাংসপেশির জড়তা দূর করে এবং মাংসপেশির জড়তা দূর করে, এটা কিন্তু বলেনি। পটাশিয়াম ভিটামিন স্ট্রোকের ঝুঁকি কমায়।
খাদ্য হজম শক্তি বৃদ্ধি করে, এটা কিন্তু বলে নেই, তাই না? পেটের সমস্যা হতে পারে, এটা বলে। এমনিয়া প্রচলিত করে ওষুধি গুণ। আতা গাছের শেকড়ের ছাল আমাশয়ের ওষুধ হিসেবে কাজ করে। এটা প্রথম আলো এগুলো বলছে। এগুলো তো সে লিঙ্ক করতে হবে। শ্বাসের রস শক্তি বৃদ্ধি করে হিসেবে কাজ করে। অপুষ্টি সমস্যা, ফোরাও পাকেও না আবার বসেও না, এই জটিল সমস্যা হলে আতা আছে। আতা ফলের পাতাটা উপন্যাসক হিসেবে কাজ করে, উপন্যাস হলে কোনো চিন্তা নেই। তারপর দেখেন একটু তো দেখলাম, এরপর আরো গুণ। আতার আছে হরেক উপকারিতা। ওই লালটা এটা আতা মানে প্রথম আলো যে কয়টা পাইছে, হ্যাঁ প্রথম আলো যা পাইছে আমরা তার চেয়ে আমরা বেশি পাবো না। তো কথা হচ্ছে আমরা যদি গুগলে সার্চ করি, ওই যে লেখছে প্রথম আলো নিউজটা, একটা সোর্স থেকে লেখছে, সে সোর্সের নামও লিখে দিচ্ছে। এখন তথ্যসূত্র যদি লিখে দেওয়া হয় তাহলে জিনিসটা এটা খুবই ভালো, কিন্তু লেখাটার মানটা একদমই কমে যায়। না ও স্যার ওর মতো দোষটা রাখে না, মানে ধরুন কেউ আতা খাইয়ে উল্টা রিয়েকশন হয়ে না, এটা তথ্যসূত্র লিখলে যে কোনো একটা নিউজের ওয়েট কমে যায়। তার মানে আমি অন্যজন থেকে দেখে রেখে লিখছি, এটা হচ্ছে স্পষ্ট করে নিজেকে কি স্বীকারোক্তি। ঠিক আছে, এটা সে স্বীকারোক্তি কেন করছে? কারণ এই বেটা যে লেখছে, এই বেটা শুধুমাত্র হুবহু জি নিউজ থেকে নকল করে লেখছে, সেখানে হচ্ছে তথ্যসূত্র লেখছে। তথ্যসূত্র না লাগলে এটা কি নিজ থেকে সে কোনো কিছু করে নেই। তথ্যসূত্র কিন্তু আমরা যদি করি আমরা কোনো তথ্যসূত্র লিখবো না, এবং যেটা লিখছি সেটা আমাদের পুরোপুরি মৌলিক জিনিস। কেন মৌলিক জিনিস? কারণ আমরা গবেষণা করে লিখবো, আমরা এখান থেকে একটা নেবো, এখান থেকে একটা নেবো, এখান থেকে একটা নেবো, অনেক জায়গা থেকে অনেকগুলো গুণ। এখন কোনটা করতে গিয়ে নিচ্ছি সেটা কোনো লেখকই আর কি বুঝবে না, ইয়া করতে পারবে না। আতার শেকড়ের গুণটা নিলাম, আতা এটা করে সেটা করে, এর যে পরিমাণ গুণ লেখছে আমরা তার পরিমাণ 3-4 গুণ বেশি আমরা গুণ লিখতে পারবো, তাই না? আমরা যদি 15-20টা লেখা থেকে যদি মিলাই যদি এটা লিখি, তাহলে কোন লেখক এসে দাবি করতে পারবে যে তুমি এটা আমার থেকে নিছো? তোমার থেকে নিছি কত? 20%। সেটাই আপনি নিজেও বলে যাবেন। তো যার ফলে তখন আপনার লেখাটা কি হবে? একটা মৌলিক লেখা হবে না। মানে আপনার লেখাটা যদি হুবহু যদি কি লেখার 100% যদি কোথাও থেকে আপনি দেখে লেখেন, এটা হচ্ছে কি? এটা হচ্ছে নকল। ঠিক আছে। আবার যদি আপনি কি করেন, এক জায়গা থেকে 20%, আর জায়গা থেকে 20%, এভাবে 5 জায়গা থেকে যদি মিলিয়ে লেখেন, এটা কেউ কি এটা নকল বলবে না। এটা হচ্ছে গবেষণা। ঠিক আছে। তাহলে আমরা যে আর্টিকেলগুলো লিখবো সেগুলো কোনো তথ্যসূত্র উল্লেখ থাকবে না, আর সেগুলোকে আমরা বিভিন্ন জায়গা থেকে সার্চ করে লিখবো, এবং খুব সহজে আমরা জিনিসগুলোকে খুঁজে পাবো। তাহলে আমরা আর্টিকেল লেখা শিখলাম। আমরা এই ক্লাসে শিখলাম আর্টিকেল এবং আর্টিকেলের উপর স্যার আমাদের আর কোনো ক্লাস আছে আলাদা? না, আর কোনো ক্লাস নেই। এমন আমাদের ভিডিও আছে আর্টিকেল নিয়ে, আমাদের প্রায় 16 ঘন্টার ভিডিও আছে, 16 ঘন্টার ক্লাস আছে। আপনারা ক্লাসগুলো নিয়ে যান, আরও অনেক ভালোভাবে আপনারা আর্টিকেল লিখতে পারবেন। ঠিক আছে। পেন ড্রাইভ করে অফিস থেকে নিয়ে যান, মানে 16 ঘন্টার ভিডিও ক্লাস। আর্টিকেল দিয়ে তো অনেক হয়, যে প্রচুর ইনকাম হয় একটা আর্টিকেল দিতে। শুধু আর্টিকেল দিয়ে অনেক ভালো ইনকাম করা যাবে। আপনি এই ওয়েবসাইটে যতগুলো কাজ, অনলাইনে যতগুলো কাজ, তার ম্যাক্সিমাম কাজ হলো আর্টিকেল নিয়ে। একটা ওয়েবসাইট তৈরি করতে হলে আর্টিকেল লিখতে হয়, একটা ফেসবুক পেজ তৈরি করতে হলে আর্টিকেল লিখতে হয়, তাই না? তারপরে হ্যাঁ, এই দুটো অনেক বেশি পরিমাণে কাজ পাওয়া যায়, অনেক বেশি পরিমাণে কাজ পাওয়া যায়। তো প্রোডাক্ট ডেসক্রিপশন এবং আর্টিকেল নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে। প্রোডাক্ট ডেসক্রিপশন নিয়ে আসছে প্রায় 10 ঘন্টার ভিডিও, আর্টিকেল নিয়ে আসে প্রায় 16 ঘন্টার ভিডিও। আপনি ভিডিওগুলো নিয়ে যান, ভিডিওগুলো পেন ড্রাইভে করে নিয়ে গিয়ে বাসায় দেখেন। করতে গেলে তো স্যার ভালো ইংলিশ জানতে হবে, আমার যেটা মনে হয় আর কি, কারণ কাজ তো বাইরের দেশের কাজ তো সব ইংলিশে হবে। আপনি ভালো ইংরেজি জানতে হবে এবং ইংলিশে লেখার মতো সেই ক্যাপাবিলিটি থাকতে হবে। আপনি যতই সে করে চুরি করে লেখেন, কিন্তু আপনাকে জানতে হবে, আপনার অনেকগুলো থাকতে হবে, ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। দেখছি আমি স্যার ওখানে বলছে ভালো ইংলিশ না জানলেও সমস্যা নেই। সেটা ঠিক আছে, সেটা হচ্ছে ইন জেনারেল, কিন্তু আর্টিকেল লিখতে গেলে আমার মনে হয় ইংলিশ জানতে হবে এমন কোনো কথা নেই, ভালো ইংলিশ জানতে হবে আর্টিকেল লিখতে হবে। এবার আমি বলি, এটা তো আপনার মনোভাব। এবার আমি বলি আমার মনোভাবটা বলি, এটা হচ্ছে যদি কেউ ভালো ইংলিশ জানে তাহলে এটা কি সে ভালো আর্টিকেল রাইটার হতে পারবে না। কেউ যদি মোটামুটি ইংলিশ জানে সে অনেক ভালো আর্টিকেল রাইটার হতে পারবে। ঠিক আছে।
মানে ইংলিশ ভালো জানাটা আর ভালো আর্টিকেল রাইটার হওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা বাধা, বড় বাধা। যেমন ভালো গদ্য কে লিখবে, আমি একটু এক্সপ্লেন ভালো করি writer সেটা, না? একটু এক্সপ্লেন করি। মানে আমি বলতেছি ইংলিশ জানাটা কি অনেক বড় সমস্যা। ইংলিশ কম জানাটা হচ্ছে কি অনেক ভালো একটা ব্যাপার। যখন আপনি বেশি জানবেন, ইংলিশ ভালো জানবেন, তখন আপনি ভালো আর্টিকেল লিখতে পারবেন না। এখন ভালো বলতে আমরা কি বুঝি? ভালো বলতে বুঝি সহজ বোধগম্য। এখন আমি যদি অনেক স্মার্ট ইংলিশ জানি, অনেক স্ট্যান্ডার্ড ইংলিশ জানি, ঠিক আছে, তাহলে আমি অনেক স্মার্ট, অনেক স্ট্যান্ডার্ড করে লিখবো। তখন সেটা কাদের জন্য হবে? সেটা শুধুমাত্র তারাই, স্মার্ট ইংলিশটা তারাই বুঝবে কারা, যারা নেটিভ ইংলিশ স্পিকার, তাই না? শুধু তারাই বুঝবে। আর বাকিরা কি হবে? বাকিরা অত ভালো বুঝবে না। বাট আমি যদি ভাঙা ভাবে যদি ইংলিশ লিখতে পারি, তাহলে আমি কি সহজ শব্দ দিয়ে আমি লিখবো, সহজ করে লিখবো, তখন আমার লেখাটা কারা কারা করতে পারবে? ইংলিশ স্পিকার যারা, তারাও লিখতে পারবে, যারা ইংলিশ স্পিকার না তারাও লিখতে পারবে। যারা আমি যদি খুব ভালো ইংলিশ জানি, আমি অনেক কঠিন কঠিন শব্দ আমি ইউজ করবো। যেমন রেস্টুরেন্ট শব্দটা লিখলে এটা সবাই বুঝবে, তাই না? বাট আমি যদি আমাদের স্মার্ট ইংলিশ চাই, আমি রেস্টুরেন্ট না লিখে আমি লিখবো বিস্ট্রো মানে কি রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট। এখন বিস্ট্রো শব্দটা কি কমন না, এটা একদম ইংলিশ বুঝবে, তাই না? ওখানে একটা কথা আছে স্যার, আমি ইংলিশ ভালো জানি, আমি ইংলিশে এক্সপার্ট, তাহলে আমি যে কোনো শ্রোতাকে আকর্ষণ করার জন্য আমি চাইলে কি ওটা করতে পারবো। আচ্ছা। আমি ঠিক আছে, আমি সহজই করবো। আচ্ছা আমি একটু বলি, শেষ করি বিষয়টা। তাহলে আমি কি করব? আমি সহজে কি মানে সহজ শব্দ দিয়ে লিখতে পারবো। রেস্টুরেন্ট এটা সেটা সহজ শব্দ দিয়ে আমি লিখতে পারবো। কিন্তু আমি যদি ভালো জানি, তাহলে আমি সহজে আর সহজ শব্দ দিয়ে লিখতে পারবো না, ঠিক আছে? যেমন আমি বলি, আমি একটা বাংলা শব্দ বলি, যে জিনিসটা ওই দৃশ্যটা দেখে আমি এতই আবেগিত হয়ে গেলাম যে আমার বুক ফেটে কান্না চলে আসলো। এটা কি? এটা কঠিন, এটা আমাদের মনে হচ্ছে এটা সহজ বাংলা, আসলে বিষয়টা মোটে সহজ বাংলা না, এটা কঠিন বাংলা। এখন এটাকে যদি অনুবাদ করতে দেওয়া হয় যে বুক ফেটে কান্না, তাই না? তাহলে কেউ যদি অনুবাদ করে, সে মনে করবে কি যে তার বুকটা ফেটে গেছে। এটা তো আসলে সেরকম না, তাই না? আবার কেউ যদি বলে, তাহলে এটা যদি আমি সহজ বাংলা করি, বাংলা অনুবাদ করি, এটা মানে বুক ফাটা কান্না আসলো, দৃশ্যটি দেখে অথবা দৃশ্যটি অবলোকন করে তার বুক ফাটা কান্না আসলো। এটা কিন্তু আমাদের কাছে কঠিন মনে হচ্ছে না, কেন? আমরা বাংলা স্পিকার। তাহলে এখানে দুইটা কিন্তু অনেক কঠিন শব্দ আছে, যে শব্দটা যারা নতুন বাংলা শিখছে তারা কখনই এই শব্দটা, এই সেন্টেন্সটা বুঝবে না। অবলোকন, আমরা বলবো দেখা, তাই না? দেখার পরিবর্তে আমি যদি বলি প্রত্যক্ষ করা, অবলোকন করা, এগুলো কি যারা নতুন বাংলা শিখছে তারা কি বুঝবে? তাহলে আমাদের কাছে দেখাটাও সহজ, অবলোকন করাটা সহজ, প্রত্যক্ষ করাটা সহজ। এটা কিন্তু আমরা কি মানে সচরাচর ভাবে বুঝতে পারি না, কিন্তু যারা নতুন বাংলা শিখে তারা কিন্তু কি তাদের খবর হবে এটা বুঝতে। আমি কি বুঝতে পারছি? তাহলে একটু আমি শেষ করে না বিষয়টা। তাহলে আমি যখন সহজ বাংলা বলবো যে দৃশ্যটি অবলোকন করে আমার বুক ফেটে কান্না আসলো, হ্যাঁ, এটা কঠিন বাংলা। এটাকে যদি সহজ করে লিখি, কিভাবে লিখবো? দৃশ্যটি দেখে আমার অনেক বেশি কষ্ট হলো, অথবা দৃশ্যটি দেখে আমি অনেক বেশি কষ্ট পেলাম। এটা যে সহজ বাংলা। আমি কি বুঝতে পারছি? কিন্তু আপনি যদি ভালো বাংলা জানেন, আপনার অজান্তে কি হয়ে যাবে, আপনার শব্দগুলা, সেন্টেন্সগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়ে যাবে। যখন আপনি ইমোশনটা প্রকাশ করবেন, যেমন দৃশ্যটি দেখে আমি অনেক বেশি কষ্ট পেলাম, এটার যে সেন্স, আর দৃশ্যটি দেখে আমার কি বুক ফেটে কান্না আসলো, এটা সেন্স কি সেন্সটা পার্থক্য আছে না? কোনটা বেশি ওয়েট, ওজনদার কোনটা বেশি কথা? ওইটা হলো অনেক বেশি কি আকর্ষণীয় কথাটা, তাই না? তো এত সুন্দর একটা কথা আপনি লিখতে পারেন, আপনি সহজ কথাটা কেন লিখবেন? সহজ কথাটা লিখতে সেই সেন্সটা আসতেছে না। আমি কি বুঝতে পারছি বিষয়টা? তো ইংলিশও সেরকম। ইংলিশ যদি খুব ভালো ইংলিশ পারেন, অনেক ক্রিটিক্যাল ইংলিশ যদি পারেন, তাহলে তার জন্য অনেক কঠিন হবে কাজ করা। কেন? তার কাজগুলো হলো শুধু তাদের জন্য, কাদের জন্য? যারা ইংলিশ স্পিকার তারাই বুঝবে, ঠিক আছে? কিন্তু যারা নন স্পিকার তারা কিন্তু বুঝবে না। বাট আমি যদি ইংলিশকে ভেঙে ভেঙে বলি, সহজ করে বলি, তাহলে একজন ইন্ডিয়ান বুঝবে, একজন ফিলিপিন বুঝবে, একজন আফ্রিকান বুঝবে, সবাই বুঝবে। আর আমরা যেটা কাজ করতেছি সেটা কি জনগণের জন্য না? কোন জনগণ? শুধু কি আমেরিকান জনগণ নাকি ওয়ার্ল্ড ওয়াইড জনগণ? তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড জনগণের মধ্যে কত পার্সেন্ট জনগণ আছে নেটিভ ইংলিশ স্পিকার? খুব বেশি নাই, কিন্তু 20% মতো মানুষ আছে যারা ইংলিশে কথা বলে। আর 80% মানুষও তো ইংলিশ স্পিকার না। টোটাল চাইনিজরা ইংলিশ স্পিকার না, জার্মানরা ইংলিশ স্পিকার না, ফ্রেঞ্চরা ইংলিশ স্পিকার না, কোরিয়ানরা না, জাপানিজরা না, ইন্ডিয়ানরা না। মাত্র পৃথিবীতে কয়েকটা দেশ আছে, তারপরে ব্রাজিল না, আর্জেন্টিনা না, যত বড় বড় দেশ আছে ইউরোপের ম্যাক্সিমাম দেশ ইংলিশ স্পিকার না।
ইতালি না, তাই না? ইতালিতে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ। তার মানে ইংলিশ শুধুমাত্র রেফার করে কোথায়? ব্রিটিশ, মানে ইংল্যান্ড এবং আমেরিকা, এই দুই জায়গায় শুধুমাত্র ইংলিশ। মানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর হচ্ছে কোথায়? আমেরিকা। চায়না তো স্যার টোটালি বলে না, আমরা টোটালি বলে না। তাহলে ইংলিশকে ওদের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হইছে হ্যাঁ। হোটেলের মধ্যে। ওদের সবকিছু তারপর ওইটা নিয়ে চায়নাতে। আমরা ট্যাক্সি ড্রাইভারকে আমি এক সেকেন্ড চাই, আমি যা বলতে চাচ্ছি যে আপনি যদি সেন্টেন্স মেকিং না জানেন, একদম সিম্পল ওয়ার্ডে সেন্টেন্স মেকিং না জানে, আপনি যদি যেমন আই ইট রাইস, রাইস ইট আই, আপনি আলাদা ভোকাবুলারি জানেন কিন্তু আপনি সেন্টেন্স মেকিং জানেন। সেন্টেন্স মেকিং না জানলে আপনি লিখলেন কিন্তু এটা মানে পুরো ভুল ভাবে লিখে ফেললেন। হ্যাঁ, না আমি সেটা বলতেছি না। সেটা আমি বলতে চাচ্ছি সেটা একটা হচ্ছে মিনিমাম সিস্টেমটা জানতে হবে। আমি হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। এটাই বলতে চাচ্ছি। একটা হচ্ছে সাধারণ ইংলিশ আর একটা হচ্ছে অসাধারণ ইংলিশ। আমরা Basic ভালো English বলতে ভালো চাচ্ছি। আর্টিকেল রাইটার হওয়ার জন্য আমাদের সাধারণ ইংলিশ জানতে হবে। আমি সে কথাই বলছি। আমাদের অসাধারণ ইংলিশ জানতে হবে না। এখন Minimum কেউ যদি sentence making এর সিস্টেমটা জানতে হবে। মিনিমাম সেন্টেন্স মেকিং যদি না জানে, আমাদের রাজশাহীর মতো এটা জানতে হবে। যারা মিনিমাম সেন্টেন্স মেকিং জানবে না তাদেরকে আমরা ইংলিশ জানি সেটা বলতে পারবো না, তাই না? কেউ যদি বলে যে আমি ভাত খাই অথবা ভাত আমাকে খাই, হ্যাঁ, সেটা বলতেছি। ন্যূনতম সেন্টেন্স মেকিং এর সিস্টেমটা তাকে জানতে হবে। আমি বলতেছি, আমরা সব সবাই আসলে আমি যেটা বলতেছি ইংলিশটা অত বেশি ইম্পর্টেন্ট না। ইংলিশে সাধারণ ইংলিশ জানতে হবে। সাধারণ ইংলিশ না জানলে তো কোনো কিছু হবে না, অনেক বেশি এক্সপার্ট হতে হবে না। বেশিটা হলে ইংলিশটা আমাদের কতটুকু জানতে হবে, মোটামুটি যতটুকু জানা দরকার, ঠিক আছে? একটুকু যদি আমরা জানি, আমরা সহজ করে যদি ইংলিশে লিখতে পারি ওটুকু এনাফ। এবং আপনার আর্টিকেলগুলো হিট হবে। হিট হবে কোথায়? পুরো ওয়ার্ল্ড ওয়াইড মানুষ আপনার আর্টিকেলগুলো পড়বে, বুঝবে। কিন্তু আর্টিকেলগুলো যদি অনেক বেশি স্মার্ট, মানে অনেক বেশি যদি স্মার্ট হলে সেক্ষেত্রে মানুষের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? তো মোটামুটি সাধারণ ইংলিশ জ্ঞান থেকে অনেক ভালো আর্টিকেল লেখা যাবে। আর এটার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি, এই যে লেখার মানে কৌশলগুলো, ঠিক আছে? আচ্ছা, আমাদের আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন? পোস্ট করাটা আমরা এর আগে দেখিয়েছিলাম, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। গত ক্লাস আমরা দেখিয়েছিলাম, আমরা গত ক্লাস আর্টিকেল রাইটিংটা আমরা ইয়া করছি। আমাদের ফেসবুক নিয়ে আমরা স্যার আরো 3টা ক্লাস আছে। একটা ক্লাস আছে আরেকটা ক্লাস অপটিমাইজেশন, অন পেজ অফ পেজ আর মনিটরিং, আর একটা ক্লাস, ঠিক আছে? তাহলে আপনারা আমি যতটুকু করেছি সেটুকু করে আসবেন। ওই পেজ তৈরি করা, পেজের মধ্যে ইনফরমেশন পেজের মধ্যে আপনারা আর্টিকেল লিখবেন, 5টা যে কোনো বিষয়ে আর্টিকেল লিখবেন, ঠিক আছে? 5টা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবেন, লিখে সেগুলো পোস্ট করবেন। আমি আগামী ক্লাসে দেখবো। আমার ল্যাপটপের মধ্যে যখন আমি পেজ ক্রিয়েট করি, তখন পেজ ক্রিয়েট করার পর ফ্যাশন লিখলাম না, এরপর যখন সাবমিট করছি তখন অ্যাবাউট আরেকটা পেজ আসে না, ওটা আসে না, ডাইরেক্টলি পেজ হয়ে গেছে। আচ্ছা, আগামী ক্লাসে দেখবো। আপনি কাজগুলো করে ফেলেন, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। খেললে বাইরে